কাবিননামায় সই করবার আগে তোর হবু বর নির্জনের সম্পর্কে সবটা না জেনে বিয়ের মতন পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যাবি? বিয়ের আগে জেনে তো নে তোর হবু বর ঠিক কী করেছে আমার সঙ্গে। সবটা জানার পর ভেবে দেখিস বিয়েটা আদৌ করবি তো। কাবিননামায় যখনই সই করতে যাবে বিয়ের কোণে, ঠিক তখনই বিয়ের ভরা আসরে কোণে মানে তানহাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে কনের বোন মীরা কতগুলো কাগজ এনে মুখের ওপর ছুঁড়ে দিল। বধূ বেশে থাকা তানহা সেগুলো মাটি থেকে সযত্নে কুড়িয়ে নিয়ে চোখ বোলাতে লাগলো ঠিক কী লেখা রয়েছে কাগজে। নিজের ছোট বোনকে এরকম আক্রমণাত্মক আচরণে ততটা অবাক হয়নি যতটা না অবাক হয়েছে কাগজের লেখাগুলো পড়ে। কাগজগুলো কোনো সাধারণ কাগজ নয়। কাগজগুলো হলো প্রেগনেন্সির রিপোর্ট, যেটাতে মীরার নাম স্পষ্ট অক্ষরে বড় বড় করে লেখা রয়েছে। তানহা হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে কাগজগুলো হাতে নিয়ে। নিজেরই বোন কী করে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যাবার মতো ঘৃণ্য কাজ করতে পারে, তাও আবার নিজের বোনের হবু স্বামীর সঙ্গে। সেটা ভাবতেই গা শিউরে উঠছে তানহার। ঠিক একটু আগেই এই কথাগুলোই বলেছিল মীরা তানহাকে। কি আপু, অবাক হয়ে যাচ্ছিস তো এসব দেখে, তাই না? অবাক হয়েছিস, কিন্তু তার আগে এটা তো তোর ভালো করেই জানা দরকার নয় কি, যে এই সন্তানের বাবা আর কেউ নয়, তোর সামনে দাঁড়িয়ে থাকা তোর হবু বর নির্জনের। উপস্থিত সবার চোখে বার নির্জনের উপর গিয়ে পড়ল। নির্জনের বাবা আনোয়ার হোসেন নির্জনের সামনে গিয়ে সপারে দুটো থাপ্পড় মেরে দিল নির্জনের গালে। নির্জন গালে হাত দিয়ে থ মেরে বসে আছে সে আগের বড় জায়গাটায়। নির্লজ্জ ছেলে, এই দিন দেখবার জন্য তোকে মানুষ করেছি আমি। তুই তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি দেখছি। আমরা সবাই দেখে শুনে তানহাকে পছন্দ করেছিলাম তোর জন্য, এমনকি তুই নিজেও তো এই বিয়েতে সায় দিয়েছিলিস। তাহলে এখন এসব কেন হচ্ছে? এতই যদি তোর মীরার সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তুই তানহার সঙ্গে বিয়েতে রাজি হয়েছিলি কেন? তখন বলতে পারলি না তুই মীরার সঙ্গে এরকম একটা কাণ্ড করেছিস? এই শিক্ষা দিয়েছিলাম আমি, যে বিয়ের আগে একটি মেয়েকে প্রেগনেন্ট করবার। এই এত লোকের সামনে আমাদের সবার নাক কেটে দিলি তুই। শুধু আপনার ছেলে নয়, আনোয়ার সাহেব, আমার এই অসভ্য মেয়ের কথা একটিবার বলুন। এরকম খারাপ নিকৃষ্ট মেয়ে পৃথিবীতে আর একটু নেই বোধ হয়, যে কিনা নিজের বড় বোনের এরকম ক্ষতি করে। শুধু নিজেরই বোন নয়, এই অসভ্য মেয়ে তো দেখছি নিজেরও ক্ষতি করেছে। তোরও কি নির্জনের মতো মুখে কুলু পেতেছিস যে তুই নির্জনের সন্তানের মা হতে চলেছিস? এটা আমাদের কাউকে বলিসনি। উপরোক্ত কথাগুলো মীরার উদ্দেশ্যে বলল মীরার বাবা। মীরা কোনো কথা না বলে চুপটি করে রয়েছে মাথা নিচু করে রেখে। নির্জনও কিছু বলছে না। আমার বিয়ের দিনে এসব কিছু শুনতে হচ্ছে আমাকে। এতক্ষণ ধরে সব কথা শুনে গেছি, এবার আমার মুখ খোলার সময় এসেছে। এসব কি সত্যি নির্জন? যদি সত্যি হয়, তাহলে তুমি আমার বোনের সঙ্গে অন্যায় করে ওকে প্রাপ্য সম্মান না দিয়ে কি করে ফিরে যাচ্ছ তুমি? নির্জন চুপটি মেরে রয়েছে কোনো কিছু না বলে। হঠাৎই নির্জনের গালে সপাটে দুটো থাপ্পড় বলল। নির্জন এবার মাথাখানি উঁচু করে তাকিয়ে দেখল এই চটটা এবার আমি মেরেছি নির্জনকে। আমার কাছ থেকে থাপ্পড় খেয়ে নির্জনের মুখশ্রীর রক্তিম বর্ণে আকার ধারণ করেছে। বোঝাই যাচ্ছে নির্জন বেশ রেগে আছে। কিন্তু যা হয়েছে এখন তার বিপরীতে যদি আমাকে কেউ কিছু বললে, উল্টো সবাই তার দিকেই তেড়ে আসবে। সেই মোতাবেক নির্জন চুপ করে রয়েছে। কিন্তু আমি চুপ করে রইলাম না। মীরার কাছে প্রশ্ন করলাম, মীরা, তোর সঙ্গে নির্জনের সম্পর্ক কত বছরের? নির্লিপ্ত কণ্ঠে মীরার উত্তর, আপু, ওর সঙ্গে আমার সম্পর্ক 3 বছরের বেশি। উপস্থিত সবাই কানাঘুষো করতে শুরু করে দিয়েছে বোন হয়ে বোনের সংসার এভাবে নষ্ট করে দিল। আবার কেউ কেউ বলছে নির্জনের সব দোষ, সে কেন সম্পর্ক থাকা অবস্থায় ছোট বোনকে রেখে বড় বোনকে বিয়ে করতে চলে এলো। মীরার বাবা প্রেশারে রোগী। উনি আশেপাশের মানুষের কটু কথা, অপমান, মীরার বলা কথা সব কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলেন। তৎক্ষণাৎ বিয়েবাড়ির শোরগোল থেমে গিয়ে নিশ্চুপতা নেমে আসলো কোলাহলপূর্ণ বিয়ে বাড়িটি। তানহা যেন কোনো কথা বলছে না, যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। ধরাধরি করে আনোয়ার হোসেনকে যেখানে কাবিননামায় সই চলছিল সেই সোফায় নিয়ে গিয়ে শুয়ে দিয়ে ডাক্তারকে ফোন দেওয়া হলো। কিছুক্ষণের ভেতরে ডাক্তার এসে দেখে গেল ডাক্তার বলেছেন যে অতিরিক্ত টেনশনে ওনার প্রেশার বেড়ে গিয়েছিল, যার জন্য অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে যায়। একটু পরে আনোয়ার হোসেনের জ্ঞান ফিরে আসে। মীরা তার বাবার কাছে যেতেই মীরার মা তেলে বেগুনে জ্বলে উঠল। এই, তুই তানহার বাবাকে একদম স্পর্শ করবি না। উনি ঠিকই বলেছিলেন, তুই হলে একটা অসভ্য মেয়ে। তোর জন্যই তোর বাবার এসব পরিস্থিতি। তানহার বাবা ক্ষীণ স্বরে বলে, আহ, আর কথা বাড়িয়ে না তো, যা হবার হয়ে গিয়েছে। এখন আর এসব কথা বলে তো কোনো লাভ নেই বলো। তার চেয়ে বরং যেসব অতিথিরা এসেছে তাদের খাওয়া দাওয়ার ভার পলাশকে দেখতে বলো। আমার শরীরটা ভালো লাগছে না। বিয়ে তো হলো না, কিন্তু ওনারা যাতে পেট ভরে খেয়ে যায় সেটা দেখো। আপনারা সবাই চুপ করুন। এখানে বিয়ে হবে এবং মিনার বাচ্চার দায়িত্ব নির্জন নিবে।
সাথে তানহা কোনো অসম্মান হতে দিবে না আমি। উপস্থিত সবাই এবার থমকে দাঁড়ালো নির্জনের বাবার কথায়। আবারও কানাঘুষা করতে লাগলো, সবাই নির্জন তো, আর মীরাকে বিয়ে করবে না। যদি বিয়ে করতো তাহলে তানহাকে বিয়ে করতে আসতো না। তাহলে এই অবৈধ বাচ্চা সহ মীরাকে কার কাছে বিয়ে দিবেন? জট খোলো আনোয়ার সাহেবের কথায়। মিজান সাহেব, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন নিশ্চিন্তে। মীরার বাচ্চার বাবা যখন নির্জন, তখন নির্জনই বিয়ে করবে মীরাকে। আর নির্জন আর মীরার জন্য তানহার এতটা অপমান আর অসম্মান হলো, এতে যেমন আপনার মেয়েও দায়ী, তেমনি আমার ছেলেও, আর ছেলের দায়িত্ব আমি এড়াতে পারবো না। তাই তানহার দায়িত্ব আমি নিচ্ছি। আপনি এসব কি বলছেন কি? অবাক হবেন না ভাবি। মিজান সাহেবকে আমি ভাই বলেছি, আর ভাইয়ের অসম্মান তো হতে দিতে পারি না বলুন। তাই আপাতত মীরার সঙ্গে বিয়ে হোক নির্জনের, তারপর বাকিটা বলছি। বিয়েতে মিজান সাহেবও আর কোনো বাধা দিল না। কাজী ডেকে বিয়ে পড়ানো হলো নির্জন আর মীরার। অপরদিকে তানহা চুপটি করে সবটা দেখে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজের বোনের সুখের কথা ভেবে আর মাথা ঘামালো না। একটু আগে তানহার হাতের থাপ্পড় খেয়ে নির্জন রেগে গিয়েছিল। এখন সে মীরার সঙ্গে বিয়ে করে উৎফুল্ল হয়ে বসে রয়েছে। এটা তো সে চেয়েছিল, আর হলো ঠিক সেটাই। খুশি মনে নিজের মনে বলে আওড়াচ্ছে, এবার সবটা ঠিক হবে তানহা ভাবি। তুমি যেটা করেছিলে, যার জন্য এত কিছু হলো, এবার সেই সব কিছু ঠিক হবে। এইসব অপমান, থাপ্পড়, এবার সব কিছু উলুশল হবে। আমি তো আমার ভালোবাসার মানুষকে পেয়েছি নিজের করে। এতক্ষণ ধরে যা কিছু সবটাই প্ল্যানের একটা অংশ ছিল মাত্র তোমার জন্য। সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে তোমার জন্য এই বিয়েটাতে। মাঝখান দিয়ে যে অসম্মান, অপমানিত হলাম আমি আর মীরা, সেটার ফলও একটু পরে তুমি বুঝবে। অবশেষে আমার উদ্দেশ্য সফল হলো। যার জন্য এত কিছু হলো, তার নীড়ে শান্তি ফিরবে তোমাকে পেয়ে। এবার সব অগোছালো জিনিস গুছিয়ে এক হবে। শান্তি আসবে এক অশান্ত মানবের জীবনে, যার জন্য এত কিছু হলো। ওদের বিয়ে তো হয়ে গেছে ভাবি। এবার তানহার জন্য ছেলে তৈরি কিছুক্ষণের ভেতরেই আসবে। কে থেকে কি হয়ে গেল আমার জীবনে। স্মরণীয় একটা দিন ছিল আজকে, অথচ আমার বোনই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। বাবার মান সম্মান রক্ষা করতে না জানি কার সঙ্গে বিয়ে করতে হবে। এই বিয়ে করা ছাড়াও হয়তো কোনো উপায় নেই। না জানি কি আছে কপালে। আমি মরে গেলেও কিছুতেই এই ছেলেকে বিয়ে করতে পারবো না মা। হইচইপূর্ণ পরিবেশ নিমিষেই স্তব্ধতায় গ্রাস করলো তানহার বলা কথাগুলো শুনে। প্রত্যেকের দৃষ্টি নিবন্ধ তানহার দিকে। সবার মুখশ্রী এখন আগ্রহে পরিপূর্ণ হয়ে রয়েছে কানায় কানায়। সবারই এক প্রশ্ন, কেন তানহা বিয়ে আটকাতে চাইছে? কিছুক্ষণ আগের ঘটনা। আপনি কোনো চিন্তা করবেন না। আমার ছোট ছেলের করা ভুলের খেসারত সে দিয়েছে, কিন্তু তার জন্য তানহার যে ক্ষতি হলো, তার খেসারত আমি দিব। এই ছবিটা দেখুন, এটা আমার বড় ছেলে আয়মান। ও বিদেশে থাকে ফ্যামিলি বিজনেস দেখার জন্য। আজকেই দেশে ফিরবে তার ছোট ভাইয়ের বিয়ে দেখার জন্য। অলরেডি রাস্তায় আছে। আমি ওকে বলে দিয়েছি সবটা ও বাড়িতে না গিয়ে এক্ষুনি এখানে আসবে। সে রাজি হয়েছে। আর পাত্রী পছন্দ করবে না এরূপ কোনো ভয় নেই, কারণ ও আমাকে কথা দিয়েছে ও মেয়ে না দেখেই বিয়ে করবে। তানহা অশ্রুসিক্ত অক্ষিজোড়া গিয়ে স্থির হলো ফোনের স্ক্রিনের পানে চেয়ে। স্ক্রিনে থাকা আইমান নামক মানবটিকে দেখে তানহার কান্নার পরিমাণ যেন আরও দ্রুত বেগে বৃদ্ধি পেল কিয়ৎক্ষণের ভেতরে। এই তো সেই মানুষ যার জন্য কলেজ ছেড়ে অন্য কলেজে স্থানান্তর হতে হয়েছিল আমাকে। পুরো একটি বছর নষ্ট হয়েছিল আমার। কিছুক্ষণের জন্য মস্তিষ্কে আঘাত আনে পুরো তিক্ত স্মৃতি। চক্ষুজোড়া ঘৃণার দৃষ্টি সহকারে ফিরিয়ে নিলাম ফোনের স্ক্রিনে থাকা মানুষটি থেকে। তারপরে কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে সকলের সামনে বিয়েতে বাধা দিলাম। তানহামা, আমার তুই কেন এই বিয়ে করতে পারবি না বল? মীরার তো বিয়ে হয়ে গেল, যেখানে তোর বিয়ের কথা ছিল আজকে তাহলে। আর সবচেয়ে বড় কথা হলো, এই বিয়েটা হলে তোরা দুবোনে একসঙ্গে থাকতে পারবি। আর বিআই সাহেবের উপর আমার পুরো আস্থা রয়েছে। ওনাদের সঙ্গে তো আমাদের পরিচয় আগে থেকেই আছে। উনি তো তোর বাবার চেনা। আইমান ওনার ছেলে। আস্থা আছে, খারাপ হবে না। আশা করি তুই এই বিয়ে করে অসুখী হবি না। কিন্তু মা তুমি, কিসের কিন্তু তানহা? তোর মা যা বলেছে আমারও সে একই কথা। বিয়েটা করে নে মা। আমি জানি এই সমাজে বিয়ে ভেঙে যাওয়া মেয়ের বেঁচে থাকা কতটা দায়। তুই আর দ্বিমত করিস না, রাজি হয়ে যা বিয়েতে। উপরোক্ত বাক্যগুলো আমার কর্ণদয়ে পৌঁছাতেই আমি নিথর দৃষ্টিতে বাবার দিকে তাকালাম। বাবার সেই আকুতি ভরা অখিযুগল দয়ের আবদার কোনো মতে আমার পক্ষে ফিরে দেওয়া সম্ভব না। উপায়ন্তর না পেয়ে তার বাবার দিকে গিয়ে মাথা দুলিয়ে হ্যাঁ নামক সম্মতি বোঝালাম, যার অর্থ আমি বিয়ে করব। ইতিমধ্যে মীরাকে নিয়ে যাওয়া হয়েছে রুমের ভেতরে সাজগোজের জন্য। আমি পুতুলের ন্যায় বসে আছি। কিছুক্ষণ পর কি হবে সেটা ভাবতেই অদ্ভুত অনুভূতি হচ্ছে। কি নিষ্ঠুর নিয়তি যার থেকে পালানোর জন্য এত কিছু করলাম, সে আমার সঙ্গে থাকবে আজীবন। কিছুক্ষণের ভেতরে শুনতে পেলাম বাহিরে শোরগোল। বর এসেছে। কথাটি শোনা মাত্রই মায়ের নির্দেশ অনুসারে মাথায় ঘোমটা টেনে বসে রইলাম কোণের স্থানে।
একসময় অনুভব করলাম তিক্ততায় ভরা মানুষটি আমার পাশেই বসে রয়েছে। তানহার মা ঘুমটা বেশ বড় করে দিয়েছে, যার ফলে তানহার মুখ দেখা যাচ্ছে না। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। একসময় কবুল বলতে বললে তানহা নির্দ্বিধায় কবুল নামক 3টি পবিত্র শব্দ উচ্চারণ করে সবার সম্মুখ সমরে আয়মান নামক মানুষটির বইয়ের পরিচয়ে আবদ্ধ হলো। সকলের মুখে এবার দেখা মিলল প্রশান্তির হাসি রেখা। সবশেষে বর আর কনেকে একসঙ্গে সোফায় বসানো হলো মিষ্টিমুখ করানোর জন্য। আয়মান মিষ্টিমুখ করানোর জন্য বইয়ের ঘোমটা খুলে মিষ্টি আর অধৈর্যরার সামনে থেকেই পড়ে গেল। তানহার সজল দৃষ্টি তৎক্ষণাৎ যায় আয়মানের নিকট। আয়মান স্তম্ভিত নয়ন ফিরে তানহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তানহাও তাকিয়ে রয়েছে। আর কারো বোধগম্য না হলেও তানহা ঠিকই বুঝতে পেরেছে মিষ্টির হাত থেকে পড়ে যাবার কারণ। তবে এই প্রকাশ্য তার নিজের নিকট রেখে দিয়ে চুপটি করে আগের ন্যায় মাথা নিচু করে বসে থাকে। সকলের কথা অনুযায়ী আয়মান আবারও মিষ্টি খাওয়াতে গেল। এবার খুব সযত্নে মিষ্টি খাইয়ে দিল। ওদিকে মীরারও সাজগোজ প্রায় শেষ করে মীরা আর নির্জন দুজন হাসি মুখে সবার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। সব থেকে বেশি উৎফুল্ল লাগছে নির্জনকে। অথচ এই তার জন্যই কিছুক্ষণ আগে দুটো মেয়ের জীবন নিয়ে টানাহেঁচড়া হচ্ছিল। আনোয়ার সাহেবের কথায় 2 বধূকে বিদায়ের বন্দোবস্ত করা হলো। মীরা অশ্রুসিক্ত নয়নজোড়া নিয়ে তার বাবার পদযুগলদ্বয়ের কাছে গিয়ে ঝাঁপড়ে ধরে ক্ষমা প্রার্থনা করে নেয়। বাবাও তার মাথায় হাত রেখে আশ্বাস দেয়, যতই হোক একসঙ্গে দুটো মেয়ে বিদায় নিচ্ছে। মা বাবাকে জড়িয়ে দুবোনের সে আধফুল কান্না উপস্থিত বেশ কয়েকজনের মনে নাড়াতে উঠল। একসময় সকল অশ্রুকে বিদায় দিয়ে মেয়ে দুটোকে বিদায় দিয়ে দেয় দীর্ঘ বছর ধরে আগলে রাখা পরম মমতা ভরা বাবা মা। অতিথিরাও চলে গেছে। এখন পুরো বাড়ি শূন্য প্রায় মীরা আর তানহাকে ছাড়া। মঞ্জির ভেলা বধূবরণের আবেশে ছেয়ে গেছে পুরো। তার উপর সব থেকে খুশি হয়েছে আনোয়ার সাহেবের স্ত্রী। আয়মান দেশে ফিরেছে, তাও বউ সঙ্গে করে নিয়ে, যে কিনা বিয়ে করবেন বলে একটা নিছক অজুহাতে চলে গিয়েছিল। তার বড় ছেলে বিয়ে করেছে শুনে ছোট ছেলের কীর্তির কথা বেমালুন ভুলে গেল। তার বক্তব্য, খারাপ থেকে যদি ভালো কিছু হয় তাহলে হোক না সে ভালো। এমনিতেই তার বড় ছেলে তো বিয়ে করবে না বলেই বিদেশে চলে গিয়েছিল। এখন তার ছোট ছেলের জন্য একেবারে বউ নিয়ে ফিরল, এতেই খুশি। একে একে 2 নববধূকে বরণ করে সব নিয়মকানুন মেনে ঘরে প্রবেশ করানো হয়। মীরার নির্জনের চোখে মুখে আনন্দের উৎফুল্লতা বেশ লক্ষণীয়। যেন ওই দিনটার জন্যই দুজনে কত অপেক্ষায় করেছে। বোঝাই যাচ্ছে না তাদের বিয়ে কি এক পরিস্থিতিতে হয়েছে। কিন্তু তানহার আয়মান চুপটি করে বসে রয়েছে, কোনো কথার রেশ নেই কারো মুখে। সবচেয়ে স্তম্ভিত আয়মান হয়েছে তানহাকে নিজের বধূ বেশে দেখে। পাড়া প্রতিবেশী সবাই এসে 2 বৌদিকে একেবারে ধন্যী ধন্যী। 2 বউই দেখতে যথেষ্ট সুন্দরী। ছোট ভাই বিয়ে করতে যেয়ে বড় ভাইও বিয়ে করে এসেছে, এ নিয়ে বেশ কথাও শোনা যাচ্ছে। কিছুক্ষণের ভেতর সবার বউ দেখা শেষ হয়ে যেতেই নির্জন আর মীরাকে তাদের রুমে পাঠিয়ে দেওয়া হয়। বধূ বেশে আয়মানের জন্য অপেক্ষা করছে ফুলের সজ্জিত খাটের ওপর। এতক্ষণ উনি চুপ করেছিলেন। আশেপাশের মানুষের জন্য না জানি এখন কি হবে আমার সঙ্গে। জানি না কিসের প্রতিশোধ নেবেন আমার উপর। আমার চিন্তা ভাবনার মাঝখানেই দরজা ঠেলে তিনি ভেতরে ঢুকলেন। কিছু শুনতে চাই না আমি তোমার থেকে। আমি জানি বিয়েটা একটা পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। নির্জন যদি ওরকম কাজ না করতো তো তুমি আজকে আমার ভাইয়ের বউ হতে। আমি চাইনি তোমার সঙ্গে আবার দেখা হোক আমার। যাকে ছেড়ে চলে গিয়েছিলাম একেবারের জন্য ভাগ্য তার কাছে এনে ফেলল। বিয়ের প্রথম রাত্রে নিজের বরের মুখ থেকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা শুনে বেশ কষ্ট হচ্ছে। যতই হোক উনি এখন আমার স্বামী। কিন্তু যা হচ্ছে সে তো কেবল আমার জন্যই হচ্ছে। সে আমি যতই অতীত ভুলে থাকতে চাই না কেন, বর্তমান আমাকে বারবার অতীত নিয়ে প্রশ্ন ছুড়বে আর আমাকে সেগুলো নিয়েই এগোতে হবে। তাহলে বিয়েটা না করলে পারতেন। মুক্তই থাকতেন ঠিক 3 বছর ধরে যেরকম চলে গিয়েছিলেন। ভুলে যেও না আমিও তো উৎফুল্ল মনে তোমাকে নিজের স্ত্রী হিসেবে আনিনি। এক প্রকার বাধ্য হয়ে সবটা করতে হয়েছে। তোমার আর আমার রাস্তা তো সেদিন আলাদা হয়ে গিয়েছিল। ভাবিনি আবারও জোড়া লেগে যাবে। তবে হয়তো আবারও অতীত পুনরাবৃত্তি হলেও হতে পারে। কিংবা যে রাস্তাটা আলাদা হয়ে গিয়েছিল সেটা জোড়া লাগলেও লাগতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই কম। অতীতের পুনরাবৃত্তি হবার সম্ভাবনা খুব বেশি। দেখুন, বিয়েটা যেভাবেই হোক না কেন আমি এই সম্পর্কটাকে সম্মান করতে চাই। আর বাকি 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের মতন। এতে আমি একলা কিছু করতে পারবো না নিশ্চয়ই। আপনাকেও আমার পাশেই থাকতে হবে। আয়মান এতক্ষণ ভাবলেশীনভাবে থাকলেও তানহার শেষোক্ত কথাটি কর্ণগহ্বরে প্রবেশ মাত্রই দৃষ্টি গিয়ে নিবদ্ধ হলো তানহার ওপর। বোধগম হবার চেষ্টা করতে লাগলো কিছুক্ষণ একই সেই তানহা, নাকি বদল ঘটেছে? সম্মান কেন, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু তুমি বোঝনি। উল্টো আমাকে যাই হোক সেই কথা বাদ দেওয়াই ভালো। জানি না কি হতে চলেছে সামনে, তবে প্রার্থনা করব যাতে ভালো কিছুর প্রয়াস ঘটে। আয়মানের কথার পৃষ্ঠে কিছু বলার অবকাশ পেলাম না। খুব করে জানতে ইচ্ছে হচ্ছে মনের কোণে উনি কি এখনও আমাকে ভালোবাসেন।
পরিস্থিতির চাপে পড়ে মনের ইচ্ছে মনে রেখে দিলাম। জল্পনা কল্পনা বাদ দিয়ে প্রেয়সের পাশে এসে শুয়ে পড়ো। আমাদের বিয়েটা সিনেমাটিক হলেও আমরা তো মানুষ, তাই ওসব সিনেমাটিক কাণ্ড কারখানা আমার পছন্দ নয়। আমি চাই সামনে এগোতে। বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে সিনেমার মতো কাণ্ড করব। যদি পাশে এসে শুয়েতে পারো তো শুয়ে পড়ো, আর না হলে কিছু বলার নেই। আয়মানের কথা শেষ হতে না হতেই আমি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম ওনার পাশে। উনি উল্টো দিক ফিরে রয়েছেন, আমি ওনার উল্টো দিক ফিরে শুয়ে রয়েছি। দুজনের নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই, কিংবা হাজার কথা জমে আছে। মন গহীন কেন যে অপ্রকাশিত হয়ে আছে। আয়মান বরাবরই শান্তিপ্রিয় মানুষ। একাকিত্ব, চুপচাপ থাকতে বেশি পছন্দ তার। সকালবেলা মানুষের কোলাহলে তার ঘুমিয়ে থাকতে পারলাম না, বিধায় ফ্রেশ হতে চলো ওয়াশরুমে। ওয়াশরুমে যাবার সময় দেখতে পেল তানহা খুব সুন্দর করে ঘুমাচ্ছে। প্রায় 3টি বছরে মানুষটির মুখ আয়মান আজকে একেবারে ভালো করে গেঁথে নিচ্ছে মনের কোণে। চোখের তৃষ্ণা মিটিয়ে তানহার কপাল বরাবর হালকা করে তার ছুঁয়ে চলে, যেন খুব সন্তর্পণে, যেন তানহার ঘুম না ভাঙে। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখলাম আয়মান পাশে নেই। একটু চোখ বোলাতেই দৃষ্টিগোচর হলো মহোদয় ড্রেসিং টেবিলের সামনে বসে সাজুগুজু করছেন। আমাকে ঘুম থেকে উঠতে দেখতে পেয়ে আমার কাছে এসে বসল। সুপ্রভাত। নতুন সকালে নতুনভাবে রঙিন হয়ে উঠুক আমাদের জীবন। শাড়ি রাখা আছে, রেডি হয়ে নিচে যেতে হবে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলাম শাড়ি পরার জন্য, কিন্তু আয়ান পরবে না, সে একই স্থানে বসে রয়েছে। আপনি একটু বাইরে যাবেন, আমি শাড়িটা পরতাম। শাড়িটা তো বেশ বড়, ওখানে পরলে ভিজে যেতে, তাই বলছি। ঠিক আছে, আমি বারান্দায় যাচ্ছি। আয়মান বারান্দায় যেতে তানহা শাড়িটার ভাঁজ খুলে দেখল একদম টুকটুকে গাঢ় গোলাপি রঙের শাড়ি দেওয়া হয়েছে। তানহা শাড়িটা গায়ে পরে নিতে বারান্দায় দেখতে পেল আয়মান বসে রয়েছে। তানহা আয়মানের কাছে যেতে দেখতে পেল আয়মান বারান্দায় এসে স্মোক করছে। আয়মানকে স্মোক করতে দেখে আমার চক্ষু যেন চড়ক গাছ। এটা কল্পনারও বাহিরে ছিল, উনিও এরকম হলেন। আমি ওনার কাছে যেতেই আরও স্পষ্ট করে দেখতে পেলাম নিচে 5-6 সিগারেট পড়ে রয়েছে। মানে আমার এই শাড়ি পরার সময়টুকুতে উনি এতগুলো খেয়েছেন। এই বদ অভ্যাসের কথা তো আগে শুনিনি কখনো। পেছনে তানহার আকস্মিক বলার কারণে ভরকে গিয়ে হাত থেকে সিগারেটটি ফেলে দেয় আয়মান। তুমি এখানে এসেছো কেন? তোমার তো শাড়ি পরা শেষে। হ্যাঁ, সেজন্যই আপনাকে রুমে আসতে বলার সময় দেখলাম আপনি স্মোক করছেন। এগুলো আগে দেখিনি কখনো। তাহলে আজকে হঠাৎ? হঠাৎ? হা, ভুল বলে হঠাৎ নয়। এটা আমার সঙ্গী বলতে পারো। তুমি ছেড়ে গেলেও এটা আমাকে ছেড়ে জানিয়ে আমার সঙ্গ দিয়েছে। তুমি কি বুঝতে পারছো? আদৌ এই যে তুমি টুকটুকে রঙের শাড়ি পরো, আমার সামনে এসে দাঁড়িয়েছ, তোমাকে ঠিক কতখানি সুন্দর লাগছে, অথচ আমি তোমাকে ছুতে অবধি পারছি না। এটা আমার কাছে কতটা যন্ত্রণাদায়ক। এই যে তুমি কালকে আমার পাশে শুয়েছিলে, পুরো রাত, এই রাত নিয়ে আমার কত আশা ছিল, অথচ একটিবারও তোমাকে ছুঁতে পারাতে দূর, তোমার সঙ্গে ভালো করে কথাও বলিনি। এটা কতটা যন্ত্রণাদায়ক ছিল আমার কাছে। এগুলোকে আদৌ বুঝো তুমি? বুঝবে না, কারণ তুমি তো আমাকে ভালোবাসাতে দূর, কখনো পছন্দ করনি। যদি এগুলো বুঝতে, তাহলে আজকে তোমার আর আমার মধ্যে এতখানি দূরত্ব, এতখানি দেওয়াল তৈরি হতো না। বুঝতে হবে না তোমাকে। তুমি যেমন ছিলে তেমনই থেকো। যদি নিজে থেকে কিছু করতে চাও তো ঠিক আছে, জোর করে কখনো কিছু হবে না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়মান দরজাখানি থপাস করে প্রচণ্ড জোরে বন্ধ করে চলে গেলেন রুম থেকে। বোঝাই যাচ্ছে ওনার রাগ দরজার উপর দেখালো খানিকটা। আমি আসলে বুঝলাম না ওনার এতটা রেগে যাবার কারণ। আমরা তো স্বামী স্ত্রী, উনি চাইলে আমাকে ছুটে পারেন, কিংবা কোথাও বলতে পারেন। বলতে পারছেন না হয়তো, সেই অতীতে সে বারংবার আমার বর্তমানটাকে আঘাত হানে। চুপচাপ বসে রয়েছি বেডের ওপর, পুরো রুম জুড়ে আয়মান ছবি কেবল। আমি ছবিগুলো দেখতে লাগলাম, ঠিক তখনই কারো ডাকে পিছন ফিরে ঘুরে তাকালাম। তানহামা, আমি তোমার আরেকটা মা, মানে তোমার শাশুড়ি মা। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতন মুখ নেই, তবু বলছি ক্ষমা করে দিও পারলে আমাকে। তবে তুমি ভেবো না আমার বড় ছেলে আয়মান তোমার যোগ্য নয়। ও নির্জনে থেকে অনেক ভালো আছে। ও ঠান্ডা মাথার মানুষ, নিজের মতন করে থাকতে পছন্দ করে। তুমি একটু ওর সঙ্গে মানিয়ে নিও। তোমরা দুজনের সহযোগিতায় এই সম্পর্কটা আরও দৃঢ় মজবুত হবে আশা করি। তুমি বুঝেছ? জি, আমি বুঝেছি। তবে আপনি আমার গুরুজন, আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। কাজগুলো তো নির্জন একা করেনি, আমার বোনও দায়ী আছে। এতে তাই ক্ষমা চাইবেন না। তাহলে নিচে এসো, একটু পরেই তো তোমার পরিবারের মানুষজন চলে আসবে। নিচে যেতেই সবাই উৎফুল্ল হয়ে আমার কাছে আসতে লাগলো একে একে। সবাই এটা ওটা প্রশ্ন জিজ্ঞেস করছে আমাকে, জানতে চাইছে আমার সম্পর্কে। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমার দৃষ্টি কেবল খুঁজে চলেছে আইমান নামক মানুষটিকে।
তাকে খুঁজে ব্যর্থ হয়ে বসে রইলাম পড়বেন নাই। মীরাকেও নিচে নিয়ে আসা হয়েছে। মীরার পাশেই বসে রয়েছে নির্জন। দুজন খুব হাসি মুখে সবার সঙ্গে কথা বলছে। নির্জন বেশ হেসে হেসে কথা বলছে মীরার সঙ্গে। হয়তো ভালোবাসে সেই কারণে। কিন্তু নির্জন যদি মীরাকে ভালোবাসে, আমাকে বিয়ে কেন করতে চেয়েছিল? আর মীরা কেন বিয়ের দিনই সব বলতে আসলো? ও তো আগেও বলতে পারতো। সবটা তাহলে আইমানের সঙ্গে আমার বিয়েটা হতো না? এইসব প্রশ্নের উত্তর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুঁজে বের করতে হবে। এত কিছুর ভাবনার মধ্যেই দৃষ্টি গিয়ে স্থির হলো আমার বাবা নামক মানুষটির দিকে। বাবা আমার কাছে আসতেই ঝাপটে ধরে নিলাম যেন গতকাল দেখিনি বাবাকে। মীরা বাবার কাছে যেতেই বাবা হাত দিয়ে ওকে থামিয়ে দিল। তোমার জন্য কালকে আমার মান সম্মান টানাটানি হয়েছিল। তুমি অন্য একজনকে ভালোবাসতে পারো, সেটা অন্যায় নয়। কিন্তু বিয়ের আগে প্রেগনেন্ট হবার মতন ঘৃণ্য কাজ, তার উপর সেটা নিজের বোনেরই বিয়ের দিন সবার সামনে ঘটা করে বলাইটা নিশ্চয়ই অন্যায়। ভেবো না কালকে তোমায় মাথায় হাত রেখেছে বলে ক্ষমা করে দিয়েছি তোমাকে। তুমি যে কাজ করেছ তাতে ক্ষমা কেন? তোমাকে আমার নিজের মেয়ে বলে পরিচয় দিতে ভাবতে হচ্ছে। এখানে তানহার শ্বশুরবাড়িতে এসেছি, লোকজন আছে, তাই কোনো সিনক্রেট করবে না। দূরে যাও এখান থেকে। মীরা কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। নির্জনও গেল মীরার পিছু পিছু। মীরা, তুমি প্লিজ কেঁদো না। এই তো শুনলি না, তোমার বাবাই তো বলল ভালোবাসা কোনো অন্যায় নয়। আমরা তো একে অপরকে ভালোবাসি। তাহলে আমরা কোনো অন্যায় করিনি বলো? যে সত্যিটা সবার চোখের আড়ালে রয়েছে, সেটা আরও কয়েকদিন আমাদের চালিয়ে যেতে হবে। নতুবা যাদের জন্য এত কিছু করলাম, সেটা পূর্ণতা পাবে কই বলো? আমার আপুই আমার সবচেয়ে কাছের, তার জন্য মিথ্যা কেন? তুমি যা বলবে আমি তাই করব। শুধু চাই ও একটু ভালো থাকুক। ওর ভালোর জন্যই এত কিছু করেছি আমি। চারপাশের বেষ্টনী ফুলে আচ্ছাদিত হয়ে রয়েছে। সেই মাঝখানে বসে রয়েছে তানহা টুকটুকে গাঢ় গোলাপি রঙের শাড়ির সঙ্গে গোলাপি রঙের গাজরা ফুল দেওয়া আছে মাথায়। হালকা সাজও আছে। দূর থেকে বিমোহিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়মান। ইস, যদি কোনো অতীতের ছায়া না থাকতো ওদের জীবনে, তাহলে আয়মান এক্ষুনি গিয়ে তানহাকে একবার জড়িয়ে ধরত। মনের আশা মনে রেখেই আয়মান তানহার পাশের চেয়ারে এসে বসল। কিছুক্ষণ ছবি তোলার পর্ব শুরু হলো। ছবি তোলা শেষ হলে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন তানহার নিজের বাড়িতে যাবার পালা। গাড়ির দরজা খুলে আপন মনে বাহিরের দিকে তাকিয়ে রয়েছে অনেকক্ষণ যাবৎ। পাশ দিয়ে সাই সাই করে অন্য গাড়িগুলো চলে যাচ্ছে, যেন সামনে এগিয়ে যাবার প্রতিযোগিতা চলছে। গাড়ি থামানোর আওয়াজে ধ্যান ভাঙল। চেয়ে দেখলাম বাড়িতে এসে পৌঁছে গেছি। আমাদের পিছনের গাড়িতে মীরা আর নির্জন আছে। বাড়িতে ঢুকে আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলে রুমে ঢুকলাম। নিয়ম রক্ষার জন্য এসেছি। তানহা, কালকে সকাল হতেই চলে যাব। কালকে সকালে চলে যাবেন? একটা দিন অন্তত থাকুন। এখানে থেকে বোর হচ্ছি। এখন তো সবে বিকেল, তারপর রাত, তারপর গিয়ে সকাল, অবশেষে তারপর বাসা যেতে পারবো। আপনার বোরিং লাগছে তো? বোরিংনেস কাটাতে চান? আয়মান তানহার কথা শুনে ভ্রুখানি কিঞ্চিত বাঁকিয়ে তানহাকে প্রশ্ন করল, তো তুমি কি আমাকে এন্টারটেন করে বোরিং লেন্স কাটাতে যাচ্ছ? আয়মানের কথায় চমকে উঠলাম। আমি কি বললাম আর উনি কি বললেন? আমি ওনাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম। এসব বাদ দিন, ফ্রেশ হয়ে চলুন। আপনাকে সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তোমার পেছন ঘুরতে ঘুরতে এই এলাকা প্রায় সবারই চেনা হয়ে গেছে, কিন্তু বাদে নেই অচেনা। ওনার কথা শুনে বিষম খেলাম। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে একটু পরে রেডি হয়ে ওনাকে নিয়ে নিচে গেলাম ঘোরার জন্য। বাইরে বড় রাস্তা মোড় সেরে একটু দূরে গিয়ে গেলাম পার্শ্ববর্তী গ্রামের দিকে। গ্রামগুলোতে এখন ধানের আমেজ পাড়েই সব ঘরে ধান রোদ দেওয়া হয়েছে, কিংবা কেউ সিদ্ধ করতে ব্যস্ত। স্নিগ্ধ কোমল প্রকৃতি। আমার পাশে হাঁটছে আয়মান। মাঝে মাঝে আর চোখে ওনার দিকে তাকাচ্ছি। স্নিগ্ধ সতেজ বাতাস এসে আমাদের গায়ে দোলা দিয়ে যাচ্ছে। মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখলে হয়তো মন্দ হতো না। আয়মান রাস্তা ধরে একটা দোকানের দিকে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে দেখছি ওনাকে। এভাবে আর চোখে না তাকিয়ে সামনে থেকে ভালো করে তাকিয়ে দেখতে পারো। আমি তো আর অন্য কেউ না, তোমার নিজেরই স্বামী। ওনার কথা শুনে হঠাৎই ভড়কে উঠলাম। লজ্জায় আবদ্ধ করলাম নিজেকে। মাথাখানি নিচু করে রাখলাম। এত লজ্জা পেতে হবে না তোমাকে। চলো একটু বসি এবার। আয়মানের কথা অনুযায়ী একটা গাছের নিচে ঘাসের উপর বসলাম। আমার পাশে আয়মান, আর আমাদের দুজনের সামনে গ্রামের স্নিগ্ধ কোমল রূপ, সঙ্গে সতেজ হাওয়া তো আছে। তুমি কি আমাকে আগের মতনই ভাবো তানহা? আমি বসেছিলাম। উনি আমার হাত দুটো নিজের হাতের মধ্যে রেখে নিয়ে উপরোক্ত কথাটি বলেন, না, আগের মতন করে মনে করি না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আয়মানের মুখে হাসি রেখা ফুটে উঠল তানহার কথা শুনে। এই তো চাই, আর কিছু না। একবার সম্পর্কের পতন ঘটেছিল, আবার না হয় শুরু করা যাক।
মীরার বাবা মীরাকে ওসব কথা বললেও নিয়ম রক্ষার্থে তানহার সঙ্গে বাপের বাড়িতে আসে। মীরাদের বাড়িতে সবাই জয়েন্ট ফ্যামিলি। মীরার বড় ভাই, আব্বু আর ওদের চাচা আর এক চাচাতো বোন, দাদিমা, এই মিলেই ওদের ভরা ফ্যামিলি। পথে মধ্যে গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় ওদের আসতে দেরি হয় বাড়িতে। এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়ে আগন্তুকের উদ্দেশ্যে। নির্জন, আমার খুব ভয় হচ্ছে। এবার যদি উনি আমাদেরকে আরও ভয়ঙ্কর কিছু করতে বলেন, তখন কি করব বলো? অলরেডি সব মিথ্যা প্রেগনেন্সির কথা বলে আপুর বিয়ে তোমার ভাইয়ের সঙ্গে দিয়েছি, যেখানে আমি জানি যে আপুর সঙ্গে আইমান ভাইয়ের ঝামেলা আছে। এখন কি বলবে ওই লোকটি আমাদেরকে? মীরা বরাবরের মতন বলছি, তোমাকে এইসব নিয়ে মাথা না ঘামাতে। যা হবার তা তো হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, ভাইয়ার পাস্ট সম্পর্কে আমি যা জানি সবটাই বলেছি তোমাকে। আমার ভাই বলে নয়, তোমার বোনকে আমার ভাই নিজের চেয়ে বেশি ভালোবাসে। যা আমি বুঝেছি, আমরা ওই মহিলার একটা গতি মাত্র। পুলিশের সাহায্য নিতে পারছি না দেখছো তো? তুমি তো নিজেই দেখলে পুলিশের সাহায্য নিতে গেছি, আর তোমার মায়ের আর তানহার কত বড় অ্যাক্সিডেন্ট হলো। এখন কোনো উপায় নেই আমাদের কাছে। চলো এখান থেকে। মীরা আর নির্জন হাঁটতে লাগলো সামনে। ওদের বাসা থেকে বেরিয়ে বড় রাস্তা ছেড়ে আরেকটু হাঁটলে একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলে একটা পোড়া বাড়ি আছে, সেখানের উদ্দেশ্য। ঘন কালো অন্ধকারাচ্ছন্ন ঘরে বসে আছে এক মেয়ে। পরনে তার ছেলেদের মতন শার্ট প্যান্ট, মুখে মাস্ক পরা একটা ছেড়ে বসে আছে সে। তবে যেখানে মীরা আর নির্জন বসেছে, সেদিকের উল্টো দিক ফিরে বসে রয়েছে সেই মেয়েটি। তানহার আইমানের বিয়েটা হয়ে গিয়েছে। এখন আর তোমাদের কিছু করতে হবে না। এখন থেকে যা করবার সব আমি করব, আর তাও প্রকাশ্যে করব। তোমাদের আর কোনো কাজ করতে হবে না। কিন্তু যদি ভুলেও কিছু বলেছো বাড়িতে, তো তোমার বোনের যে অবস্থা হতেও হয়নি, সেটাই হবে, বুঝেছো তো? বাড়ির সবাই যেরকম জানে তুমি তোমার বোনের বিয়ে ভেঙেছ নিজের সংসার পাতার জন্য, ঠিক যেন সেরকমটাই সবাই জানে। একটু বেফাস কিছু যাতে না বের হয়। ঠিক আছে, ঠিক আছে, আমরা সব কিছু বুঝতে পেরেছি। কাউকে বলবো না কোনো কিছু। কিন্তু আপনি দয়া করে আর কারো ক্ষতি করবেন না। আমরা কথা দিচ্ছি, কিছু বলবো না কাউকে। সবটা যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। কেউ কিছু জানবে না। আমি কেন এসব মিথ্যা প্রেগনেন্সির নাটক করলাম? মেয়েটির নির্দেশ অনুসারে মীরার নির্জন ওই জায়গা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নির্জন সবই ঠিক আছে, কিন্তু মেয়েটি কিন্তু স্বাভাবিক গলায় কথা বলেনি, দেখলে তো? গলার আওয়াজ কীরকম মোটা, মানে ছেলেদের মতন করে কথা বলার চেষ্টা করেছে, যেন সত্যি উনার গলার আওয়াজ আমরা চিনতে না পারি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি বলতো, এর আগে বার কিন্তু উনি কোনো কথা বলেনি। একজনের সাহায্যে আমাদের দিয়ে সব বুঝিয়েছেন। ওই মেয়ের হয়ে সব কথা বলতো। মেয়েটা আজকে সরাসরি আমাদের সঙ্গে কথা বলেছে, তাও গলা মোটা করে, যাতে আমরা ধরতে না পারি। মীরা, তুমি অত ভেবো না তো। তুমি কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দিব ওকে? এখন সবাই আমাদের ওপর রেগে আছে। আমরা যদি সবাইকে সত্যিটা বলিও, কেউ বিশ্বাস করবে না। সবাই ভাবে নিজেদের সাফাই গাইছি, তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হতে দাও, তখন সব করা যাবে। মীরা নির্জনের কথায় সায় দলিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। ধৈর্য ধরল কখন সবটা সামনে আসবে আর তাদের প্রতি বাড়ি সবার ঘৃণার দৃষ্টি সরবে। আমি আর আইমান বসেছিলাম, আমাদের সামনে তামান্না এসে দাঁড়ালো। তামান্না আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের বিয়ের কদিন আগে থেকে ও নিখোঁজ ছিল। ওদের এখানে বাসা ভাড়া করে থাকে। ওর পরিবার নাকি গ্রামে। কী রে তামো, তুই এখানে? তাও আবার এই সময়? তোকে চমকে দিতেই তো এখানে আসা, এভাবে আসলাম। ইয়ার কি করিস না তামো, সত্যিটা বল খুলে। আরে শোন, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখতে পেলাম, এতটুকুই। তামানাকে দেখতে পেয়ে আয়মান দূরে সরে গিয়ে দাঁড়ালো একটুখানি। আমি তামোর সঙ্গে একটুখানি কথা বলা শেষ করে আবারও আয়মানের কাছে গিয়ে দাঁড়ালাম। আবারও পাশাপাশি হাঁটতে লাগলাম দুজন। আমি ওনার হাতটা আঁকড়ে ধরে হাঁটতে লাগলাম। ওনার হাত ধরার সময় উনি আর চোখে একবার আমার দিকে তাকালেন, ব্যাস। ওনার এই মাতাল করা চাহনি যথেষ্ট ছিল আমার নিজেকে লজ্জায় আবৃত করার জন্য। গল্পটিতে বেশ প্যাচ আছে, কেউ হাইপার হবে না। আস্তে আস্তে সবটা ক্লিয়ার করব। আকাশ জুড়ে বাষ্পরাশি আর বিদ্যুৎ চমকানোর আওয়াজে খোলা গগনের নিচে থাকাটা নিজেদেরকে নিরাপদ বলে মনে করল না। হাঁটা ধরল আশ্রয়স্থলে, কিন্তু দূর দূরান্ত অব্দি কেবল গ্রামের আঁকাবাঁকা রাস্তা আর সামনের ফসলের ক্ষেতি কেবল ধরা দিল দৃষ্টিতে। বাধ্য হয়ে গাছের নিচে আশ্রয় নিতে হাঁটা ধরল। কিন্তু গুরুগম্ভীর প্রকৃতি যেন বলে দিচ্ছে আজ দুজন ব্যক্তিকে তাদের সঙ্গে বৃষ্টির সাথে সাজতে হবে। ঝমঝমিয়ে শুরু হয়ে গেল বৃষ্টি। হিম শীতল হয়ে গেল সারা সর্বাঙ্গ। আচমকায় বৃষ্টির ফোঁটা হিমশীতল স্পর্শ কাঁপুনি ধরে দিল গায়ে। কাক ভেজা হয়ে গেল তানহার আইমান। বেকুবের মতন সে অর্ধ রাস্তায় দাঁড়িয়ে থেকে বৃষ্টি উপভোগ করতে লাগলো দুজনে। বৃষ্টির এক একটা ফোঁটা শরীরে পড়তেই অদ্ভুত শিহরণ বয়ে যায় যেন। আইমান বৃষ্টিতে ভেজা পছন্দ করে না বিধায় সে পৌঁছে গেল সেই গাছের নিচে।
সেখান থেকেই দেখতে লাগলো তানহাকে, যে এখনও সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে নিজের হাত দুটো খোলা প্রকৃতিতে ছেড়ে দিয়ে নিজের আপন মনে বৃষ্টিবিলাস করে চলেছে। অন্য যে কেউ তার দিকে তাকিয়ে আছে, সেদিকে বোধহয় কোনোরূপ উৎকণ্ঠা নেই তার। আয়মান বিমোহিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার প্রিয়সীর দিকে। ওহো, প্রিয়সী নয়, ঠিক সে হচ্ছে অপ্রিয় প্রেয়সী। যেই প্রেয়সী প্রিয় হতে গিয়েও সময়ের ব্যবধানে আজকে অপ্রিয় প্রেয়সী হয়ে গিয়েছে। আয়মানের সজল দৃষ্টি গিয়ে নিক্ষেপ হলো রাস্তার ওদিক থেকে কয়েকটি মধ্যবয়স্ক লোকের দিকে। বোধহয় খেতেই কাজ করছিল, হঠাৎ বৃষ্টি আসায় নিরে ফিরছে। আর সেই একই রাস্তায় তানহাও চুপচাপভাবে দাঁড়িয়ে বৃষ্টিকে সাদরে নিজের গায়ে মেখে নিচ্ছে। তার পিছনে যে মানুষ আছে সে খেয়াল বোধহয় নেই তার। আয়মান তানহার দিকে চোখ বোলালো। এই কাক ভেজা শরীরে অন্য কোনো পুরুষ যে তানহার দিকে বেশ ভালো নজরে তাকাবে, এটা নিশ্চয় নয়। তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে রাস্তার পাশ থেকে তানহার হাত ধরে টেনে নিয়ে সেই গাছের নিচে গিয়ে হ্যাঁচকা টানে তানহাকে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। লোকগুলো আর চোখে ওদের দিকে তাকিয়ে মুচকি এসে নিজেদের গন্তব্যে চলে গেল। আয়মানের বুকের মধ্যে মিশে আছে তানহা। এতটা কাছের প্রথম স্পর্শ তানহাকে। এক অদ্ভুত অনুভূতির সম্মুখীন হচ্ছে তানহা আয়মানের স্পর্শ পেয়ে। মনে হচ্ছে এখানে স্তব্ধ হোক সময়, কেটে যাক বেলা। লোকগুলো চলে যেতেই তানহাকে নিজের বুক থেকে সরালো। সরি, ওই লোকগুলোকে তুমি দেখতে পাওনি। আর এই ভেজা অবস্থায় দেখে নিশ্চয়ই তোমার দিকে খুব ভালোভাবে তাকাতো না বলো? মনের মধ্যে দুষ্ট বুদ্ধির উদয় হলো। ওনাকে জ্বালাতে পাল্টা প্রশ্ন করলাম, আমার দিকে তাকালে আপনার কি? আমি তো আর আপনার প্রিয়সী না বলুন। প্রিয়সী নও, তুমি আমার অপ্রিয় প্রিয়সী। যে প্রিয়সী প্রিয় হতে গিয়েও অপ্রিয় হয়ে গেছে। আয়মানের কথা কর্ণ করে বিচরণ করা মাত্রই ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি আসি আর নিমিষে উধাও হয়ে গেল। তৎক্ষণাৎ অনুশোচনায় দগ্ধ হতে লাগলাম। সত্যিই তো, আমি ওনার অপ্রিয় প্রিয়সী বটে। প্রিয় ছিলাম, যেটা নিজের হাতেই নষ্ট করেছি আমি। 5 মিনিট ওয়েট করো, এই গাছের নিচেই থাকবে, ভুলেও রাস্তায় আসবে না। আয়মান আমাকে কিছু বলতে না দিয়ে রাস্তায় ছুট লাগালো। আমি বুঝতে পারলাম না এইভাবে বৃষ্টির ভেতর দিয়ে ওনার ছোটার কারণ। দৃষ্টিখানি বড় করে দেখলাম উনি দৌড়ে গিয়ে কোথায় যাচ্ছে। গাছপালার ভিড়ে আর বোধগম্য হলো না উনি ঠিক কোথায় গেল। তবে বড় রাস্তার দিকে এগোলেন। বৃষ্টির ঝুমঝুমিয়ে পড়ছে বিধায় লোকজন কেউ বাহিরে নেই। একদিক দিয়ে ভালোই হয়েছে, নতুবা লোকজন আমাকে এই ভেজা অবস্থায় দেখলে সেটা ভালো হতো না। আমার এই 7-5 ভাবার মধ্য দিয়েই আয়মান এসে হাজির হলো আমার সামনে। হাঁপাতে লাগলো। বোঝাই যাচ্ছে এই বৃষ্টির মধ্যে গ্রামের পিছলা রাস্তায় দৌড়েছেন, সেটা ঠিক কতটা কষ্টকর। এই, আপনার কি নিজের জন্য কোনো যত্ন নেই নাকি? এই বৃষ্টির ভেতর আপনি যে দৌড় লাগালেন, যদি পিছলে পড়ে যেতেন? পড়তাম না, বড় রাস্তার দিকে বেশি পিছলা নেই। এই নাও, এটা পড়ে নাও। শরীর যে ভিজে চুপচুপে হয়ে গেছে। এভাবে এতখানি রাস্তা পার করে বাড়িতে যাওয়া সম্ভব নয়। এতক্ষণ খেয়াল না করলেও এবার বেশ ভালো করে দেখলাম ওনার হাতে একটা পলিথিন আছে। এই পলিথিনে কি করে এনেছেন? আর কি পরবো আমি? আমি তো জামা কাপড় পরেই আছি। আর আপনি কোথায় গেলেন? উফ, বাজে বকা বন্ধ করবে তুমি? হ্যাঁ, তুমি জামা কাপড় পরেছে তো সাদা 3 পিসের ভেতর যে লাল আছে, সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি? বৃষ্টিতে ভিজে তো শরীরের জামা কাপড় একেবারে লেপ্টে আছে, তাই তোমার লাল সাদা স্পষ্টই বোঝা যাচ্ছে। আর কোনো প্রশ্ন? আয়মানের কথা শেষ হতেই লজ্জায় মনে হচ্ছে, হে মাটি, তুমি ফাঁক হতো আমি পাতালে চলে যাই। ভাবা যায় এতটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হচ্ছে আমাকে। এখন মনে হচ্ছে কোন দুঃখে বৃষ্টিতে ভিজতে গেলাম। আর আমারই বা কী দোষ? এই বৃষ্টি তো হুড়মুড়িয়ে চলে আসলো। এবার বেশ ভালোভাবে বুঝছি আয়মান কেন ওই লোকগুলোকে দেখে আমাকে ওভাবে ধরেছিলেন। লজ্জাবতী লতা না হয়ে লজ্জা নিবারণ করে এই প্যাকেটটা হাতে নাও। ওই দোকান থেকে কষ্টে একটা বোরকা আর হিজাব এনেছি তোমার জন্য। ওনার কথা শেষ হতে না দিয়ে আমি পাল্টা কথা বললাম, আমাকে বলে যেতেই পারতেন। আমি তো আপনার জন্য চিন্তা করছিলাম না কি বলুন? অত চিন্তা করতে হবে না। আমার উল্টো দিক ফিরে বোরখাটা পরে নাও, বৃষ্টি কমে আসছে, বাড়িতে যেতে হবে। ওনার কথা মতন বোরকাটা পরে নিলাম, হিজাবটাও পরে নিলাম বেশ বড় করে। কাপড়গুলো ভেজা কিন্তু বোরকাটা ভারী হয় তেমন একটা বোঝা যাচ্ছে না। তারপর হিজাব তো পরেছি। এবার হাঁটা ধরলাম বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর এগিয়ে অটোতে উঠলাম। আমি শুকনো জামা পরেছি, কিন্তু আইমান সেই ভেজা শার্ট আর প্যান্ট পরেছিল, যার দরুন বেচারা সন্ধ্যা থেকে রুমে এসে ঠান্ডায় হাঁচি দিচ্ছে বারবার। রাত্রে খাবার খেয়ে উনি রুমে এসে শুয়ে পড়েছেন তড়িঘড়ি করে। বোধহয় শরীরটা ভালো যাচ্ছে না। দোষ তো আমারই। আমি ওনাকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন এগুলো ভাবলে চলবে না। ওনার খেয়াল রাখতে হবে। ওষুধগুলো খেয়ে নিন, আশা করি আপনার ঠান্ডাটা একটু কমবে। আচ্ছা তানহা, মীরা তো তোমার নিজের আপন ছোট বোন। ওর নির্জনের সঙ্গে সম্পর্ক ছিল 3 বছর, আর তুমি কিছু টের পাওনি একেবারে? টের পানি বললে ভুল হবে। ও বলেছিল ঠিক সময় আসলে বলবে।
কিন্তু ও যে এরকম একটা কাণ্ড করবে কে জানতো বলুন? ওর কাণ্ডের ফলেই আমরা যে এখানে। নিয়তির খেলা দেখলে, যে তুমি আমাকে চাইতে না, আমাকে দেখে বিরক্ত হতে, দূরে দূরে থাকতে, সে আমার সঙ্গেই এখন তোমাকে থাকতে হবে। তাও কিনা সারা জীবন যদি তুমি চাও। হ্যাঁ, আমি চাই থাকতে। বিয়েটা ছেলে খেলনায় যে খেলা খেলবো। পবিত্র বন্ধনে যখন আবদ্ধ হয়েছি, তখন সেটার মর্যাদা আমি রাখব। আয়মানের দৃষ্টি তুখর হলো। তার অবচেতন মনে কেবলই একই প্রশ্ন বেজে চলেছে। তাদের অতীতকে সুখে থাকতে দেবে আদৌ কাউকে, নাকি অতীতের ছাপ বর্তমানে পড়বে? ভালো লাগলেও সেই কালো অতীত যেখানে তাদের দুজনের পথ আলাদা হয়ে গিয়েছিল। বিষণ্ণতার মেলা বসেছে আজ আয়মানের মনে। শান্ত পরিবেশেও যেন তার মনটা অশান্তিতে ভরে উঠেছে, কারণটা অযথায়। মানুষের অবচেতন মন কখন ভালো কখন খারাপ থাকে তা বোঝাই বড় দায়। মনকে স্থিতিশীল করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আয়মান। ভাগ্য হয়তো তার এই যাত্রায় সহায় ছিল না, যার দরুন পথে মধ্যে গাড়ি খারাপ হয়ে যায়। উপান্তর না পেয়ে সেই গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে একমনে ফোনে কল করে যাচ্ছে। কর্ণ করে কোনো রমণীর হাসির শব্দ পৌঁছাতে মাথা তুলে তাকালো সেই মেয়েটির দিকে। মেয়েটির পরনে লাল রঙের থ্রি পিস, মাথায় একটুখানি ঘোমটা দেওয়া। প্রকৃতির স্নিগ্ধ বাতাসে সে ওড়নাটুকু মাথা থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে বারংবার। মেয়েটির নিজ হাতে সযত্নে আবারও ওড়নাটুকু মাথায় টেনে দিয়ে বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে আয়মানের পাশ দিয়ে চলে যায়। সে মেয়েটির মুখের হাসি দেখে আয়মানের ব্যথিত মনেও যে কখন হাসি রেখা ফুটেছে তা সে নিজেও বুঝতে পারল না। মেয়েটির হাতে বইপত্র ছিল, পাশেই কলেজ। আয়মানের বুঝতে বাকি রইল না মেয়েটি কলেজে পড়ে। নিজের মনের মধ্যে থাকা মন খারাপ নিমিষে ভ্যানিশ হয়ে গিয়ে দৃষ্টি শেষে মেয়েটিকে স্থাপিত করে সোজা হাঁটা ধরল ফোরফোরে মেজাজে। তারপর থেকে প্রতিদিন সেই কলেজের সামনে দাঁড়িয়ে সেই মেয়েটিকে দেখা যেন নিত্যদিনের এক কাজের মধ্যে পড়ে গিয়েছিল আয়মানের। কিয়ৎক্ষণ যাবৎ অপেক্ষা করার পর যখন সেই মেয়েটির চেহারা ভেসে উঠত সামনে, তখন আয়মানের মুখেও হাসি ফুটত। এমন করতে করতে প্রায় সপ্তাহখানেক চলতে লাগলো। আয়মান দাঁড়িয়ে থাকতো এরকম জায়গায় সেই মেয়েটিকে দেখবে, কিন্তু মেয়েটির যেন তাকে চোখেই না পড়ে। সপ্তাহখানেক পর একদিন সেই মেয়েটি কলেজে এসেছিল তার বান্ধবীকে ছাড়া। বাড়ি ফেরার পথে অঢেল বৃষ্টি শুরু হলো। তৎক্ষণাৎ গাড়ি থেকে একটি ছাতা নামিয়ে নিয়ে মেয়েটির মাথার উপর ধরে, এই ছাতাটা নিন ম্যাডাম, বৃষ্টিতে তো ভিজে যাবেন। আমি আপনাকে চিনি না, অথচ আপনা থেকে ছাতা কেন নিতে যাব বলুন? অপরিচিত থেকে চেনা হয়ে যাবেন যদি পরিচিত হবার ইচ্ছে থাকে তো। এখন এই ছাতাটা নিবেন, নাকি বৃষ্টিতে ভিজে চুপচুপে হবেন, তারপর বাড়িতে যাবেন কি করে? সেই মেয়েটি কিছুক্ষণ ভাবল। তখনও আয়মান মেয়েটির মাথার নিচে ছাতা ধরে রেখেছে। এই কলেজ রাস্তায় এখন বহু স্টুডেন্ট আছে, এদের বৃষ্টিতে ভিজে একেবারে চুপচুপে হবার যে ছাতাটা নিয়ে নেওয়া ঠিক মনে হলো সেই মেয়েটির কাছে। মেয়েটি ছাতা নিয়ে চলে যাচ্ছে। আয়মান দোকানের ছায়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি পিছন ফিরে আয়মানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। এই ছাতার মালিককে কিভাবে খুঁজে পাবো ছাতা দিতে? সে তোমার চারপাশেই থাকবে, তুমি কেবল খুঁজে নিও তোমার দু চোখ ঘুরিয়ে। মেয়েটি চলে গেল সেই জায়গা থেকে। পরের দিন আবার কলেজে আসার সময় সেই ছাতাতে নিয়ে আসে সঙ্গে। সে ছাতার মালিককেও দেখতে পায়। এভাবেই প্রতিদিন সেই ছাতার মালিকের সঙ্গে তার দেখা হতো। মেয়েটি বুঝতে পারত আয়মান হয়তো তাকে পছন্দ করে, কিন্তু আয়মানের জায়গায় অন্য কোনো ছেলে হলে নির্ঘাত এতদিনে ভালোবাসি বলতে বলতে কানের পোকা নড়িয়ে দিত। কিন্তু আয়মান সেটা করেনি বিধায় হয়তো একটু একটু ভালো লাগা জন্ম নিয়েছে সেই মেয়েটির প্রতি। সেই মেয়েটি তানহা। তানহা তখন সবে কলেজে উঠেছিল, আর সেই কলেজের রুটেই আয়মানের প্রথমে দেখা। এভাবেই প্রতিদিন আয়মান একটুখানি তাকিয়ে দেখত তানহাকে। দু চোখের চোখাচোখি হতো, ঠোঁটের কোণে ফুটে একটু মুচকি হাসি। এরকম করে আস্তে আস্তে একদিন আয়মানের সঙ্গে তানহার বন্ধুত্ব হয়ে ওঠে। মাঝে মাঝে একটু আধটু কথা হতো আয়মান আর তানহার মধ্যেখানে। তানহার কাছে সেটা বন্ধুত্ব থাকলেও আয়মানের দিক থেকে সেটা বন্ধুত্বের সম্পর্ক ছিল না। আয়মানের চাচাতো ভাইও সেম কলেজেই পড়াশোনা করত। করতো বলে ভুল হবে, বেচারা মাধ্যমিকে দুবার ফেল করে তবেই কলেজের মুখ দেখেছিল। পড়ালেখায় টান ছিল না, তবুও বাবা মা চেয়েছিলেন উচ্চ মাধ্যমিক অব্দি পড়ুক। সেই চাচাতো ভাইয়ের সঙ্গেও কলেজে যেত। দরকারে সেই সূত্র ধরেই তানহার সঙ্গে আয়মানের বন্ধুত্ব জমে ওঠে। কলেজে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে উপলক্ষে তানহা সেদিন শাড়ি আর হিজাব পরে কলেজে এসেছিল। পুরো 6 মাস তানহাকে আড়াল থেকে দেখে আয়মান সিদ্ধান্ত নেয় আজকে মনের অব্যক্ত অনুভূতি তানহার সামনে তুলে ধরবে। পরিবারের বাবা মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। আয়মান কাজের অজুহাত দিয়ে এসেছে এতদিন, কিন্তু এখন আর অজুহাত নাই। সে সত্যি পেয়ে গেছে তার ভালোবাসা, যার সঙ্গে সে সারা জীবন থাকতে চায়। আজকে সবটা খুলে বলবে আয়মান তানহাকে। সে মতোই নিজেকে প্রস্তুত করে আসে কলেজে আয়মান। নিচে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু কোথাও দেখতে পায় না তানহাকে। আরও অপেক্ষা করতে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনই আয়মানের চাচাতো ভাই ফোন করে বলে,
উপরে ফাঁকা ক্লাসরুমটায় যেতে। সে ওখানে আছে, তার দরকার ভীষণ। আয়মান যায় সে ফাঁকা ক্লাসরুমে, কিন্তু তার ভাইকে কোথাও দেখতে পায় না। সে রুমের ভেতরে অপেক্ষা করতে থাকে। বসে না থেকে আরও একবার প্রস্তুতি নিয়ে ফেলা ঠিক। কিভাবে বলবে? তানহা মানা করতে পারবে না। ওদিকে বান্ধবীদের সঙ্গে প্রচুর হৈহুল্লোড় করে এক পর্যায়ে মুখের রং লাগাতে তানহার হিজাবটা প্রায় খুলে আসছিল। তখন সে হিজাব ঠিক করার জন্য ওয়াশরুমে যায়। সেখানে কয়েকটা ছেলেকে দেখে তড়িঘড়ি করে ক্লাসে যাবার সময় পা হোঁচট খায়, যার ফলে তানহার শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে যায়। উপান্তর না দেখে তানহা নিজের ক্লাসে যাবার আগে ফাঁকা ক্লাসরুমটায় ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই রুমেই ছিল আয়মান। তানহা জলদি করে দরজা বন্ধ করার ফলে আয়মানকে দেখতে পায়নি। দরজা বন্ধ করার শব্দে আয়মান ঘুরে তাকাতেই তানহাকে দেখতে পায়। এলোমেলো শাড়ির কুচি আর হিজাব পরা অবস্থায় তানহাকে দেখে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে থাকে কতক্ষণ নিজের প্রিয়সীর দিকে। ওদিকে তানহা আয়মানকে দেখে বেশ ভড়কে যায়। গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। মনের মধ্যে ওকে দিচ্ছে যদি কিছু খারাপ হয়। সেই ভাবনার প্রয়াস ঘটিয়ে তানহা দরজা খোলার সময়ে আয়মান তানহার হাত ধরে বসল। এতে তানহার ভয় বেড়ে দ্বিগুণ হলো। ভয় পেও না প্লিজ, আমার কথা শোনো একটিবার। আমি কিছু শুনবো না, পরে শুনবো, এখন যেতে হবে। তানহা অনেক হয়েছে লুকোচুরি আর নয়। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, এই 6 মাস আমি এমনি এমনি তোমাদের কলেজের সামনে দাঁড়াতাম না। শুধু তোমাকে একটি পলক দেখার জন্য আমি দাঁড়িয়ে থাকতাম। তোমাকে দেখে মনের কোণে হাসি ফুটত, সকল মন খারাপ নিমিষেই দূর হতো। এতদিন একটু একটু করে তোমার প্রতি জন্মানো অনুভূতিরগুলোর নাম শুধু একটাই, ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি তানহা। তুমি আমার প্রিয়সী, সারা জীবনের সঙ্গী। কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। তুমি কি আমাকে ভালোবাসো? আপনার উত্তর আমি পরে দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে যেতে দিন। হাতটা ছেড়ে দিন প্লিজ। আয়মান বুঝতে পারে তানহা ভয় পাচ্ছে। সে তানহাকে চলে যেতে বলে। হাত ছেড়ে দেয় তানহার। দরজা খুলতে দেখে বাহির থেকে বন্ধ করা দরজা। তানহা ঘাবড়ে যায়। হঠাৎ করে কে বন্ধ করলো দরজা? এখন এই বদ্ধ রুমের ভেতর শুধু আয়মান আর তানহা। ভয় আরও বেড়ে যাচ্ছে ক্রমশ। তানহা চিৎকার করতে লাগলো দরজা খুলে দেবার জন্য। ওদিকে এক টিচার খুঁজছে তানহাকে, তার এক স্টুডেন্টকে নোটস দেবার জন্য, যেটা সে তানহাকে দিয়েছিল। সেই স্টুডেন্টকে দেবার জন্য তানহা বলেছিল আজকে দিয়ে দিবে, কিন্তু না দেওয়ার কারণে সেই টিচার খুঁজছে তানহাকে। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজে না পেয়ে তানহার ক্লাসমেটদের নিয়ে সেই ফাঁকা বদ্ধ রুমের কাছে যেতেই সবাই শুনতে পায় তানহার চিৎকার, আমাকে সাহায্য করুন, কেউ আছো? থাকলে দরজাটা খুলে দাও, আমি আটকা পড়েছি, আমাকে সাহায্য করো, আমার খুব ভয় করছে এখানে। আয়মান নীরব দর্শকের মতন চেয়ে আছে তানহার পানে। সেও বুঝে উঠতে পারছে দরজাটা বন্ধ করলো কে। ইতিমধ্যে সবাই এসে পৌঁছেছে সে রুমের তানহার চিৎকার শুনে। তামান্না এসে দরজা খুলতেই তানহা তামান্নাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। উপস্থিত সবাই তানহার এলোমেলো অবস্থা আর কান্না, তার উপর বদ্ধ রুমের ভেতর আয়মানকে দেখে তাদের মনে ধারণা করে নেয় কি হয়েছে। এই ছেলেটি কি তোমার সঙ্গে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করেছিল তানহা? তুমি এমন অবসলা কেন? কি হয়েছে আমাদের খুলে বলো। নিশ্চয়ই কিছু খারাপ করেছে না তোমার সঙ্গে এই ছেলেটা? এই ছেলে, তুমি কেমন চরিত্রহীন লম্পট ছেলে। বদ্ধরুমে একটা মেয়ের সুযোগ নিচ্ছ। পরিবারের কোনো শিক্ষা নেই তোমার? স্যার, আপনারা ভুল বুঝছেন। আমি তো শুধু তানহা। স্যার, একে আমার হাতে ছেড়ে দিন, আমরা মজা বুঝিয়ে দিচ্ছি। কয়েকটা উশৃঙ্খল ছেলেরা মিলে আয়মানকে মারধর করে। ভাগ্যবশত আয়মানের চাচাতো ভাই রাজীব অতি কষ্টে সেখান থেকে আয়মানকে ছাড়িয়ে আনে। এর ভিতর তানহা যখন সবাইকে বলেছে আয়মানের কোনো দোষ নেই, ওকে যেন ছেড়ে দেয়, তখনই সবাই তানহাকে নিয়ে কানাঘুষা করা শুরু করে দেয়। এই তো তানহা বলছে ওর কোনো দোষ নেই, এইখানে কী সব গোলাপ ফুল পড়ে রয়েছে। যদি ছেলেটা সুযোগ নিত তাহলে সব নিশ্চয়ই আনতো না। এগুলো আগে থেকেই সব সাজানো, নতুবা এসব কোথা থেকে আসলো? ছেলেটার উপর সব দোষ চাপিয়ে দিয়ে এখন তানহা ভালো মানুষ আসে, আবার ছেলেটাকে বাঁচিয়ে নিল কি সুন্দর করে। তানহা আপ্রাণ বোঝানোর চেষ্টা করলো সে এসব কিচ্ছু করেনি। স্যার বিশ্বাস করুন, এসব কিছু করিনি। আমি তো জাস্ট আমার হিজাবটা ঠিক করার জন্য রুমে ঢুকেছিলাম, আর তখনও উনিকে দেখতে পাই, আর উনি আমাকে কী সব ভালোবাসি বলছিল। আমি জানি না উনি কেন এসেছেন এখানে। তোমার থেকে অন্তত এটা আশা করিনি তানহা। ভালোবাসি বলছিল, ফুল দিয়েছিল, আবার দরজা বন্ধ করে রেখেছিলে ধরা খাবার পর। এখন বলছো তুমি কেন জানো না? কথাগুলোতে একটু সাজিয়ে বলো। তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি ছি। তুমি কলঙ্ক এই কলেজের, শুধু টিচার নয়, আরও অনেক স্টুডেন্ট সহ। সেদিন তানহাকে অপমান কটু কথা সব বলতে থাকে। তানহা এসব কিছু সহ্য করতে না পেরে বাড়িতে এসে বাবা মাকে কাঁদতে কাঁদতে সেদিনই সব কিছু বলে। তানহার বাবা মায়ের মেয়ের উপর বড় আস্থা ছিল। তারা তানহাকে মানসিকভাবে বোঝায়, আশেপাশের কারো কথায় কান্না দিয়ে। কারণ
সন্তানের বলা কথা, চোখের পানি, কোনটা সত্যি মিথ্যা সেটা সব বাবা মাই বুঝতে পারে। স্টুডেন্ট সহ চারিপাশের মানুষের নানান কটুকতার ভিড়ে তানহাকে অন্ধত্বে পাঠিয়ে দেয় তানহার বাবা মা। আয়মান তামান্নার নম্বর থেকে রাত্রিবেলা ফোন করে তানহার ফোনে। আমি জানি না কি করে দরজাটা বন্ধ হলো। এখন নিশ্চয়ই তুমিও সবার মতো করে বলবে আমি সবটা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। তবুও যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী তোমার কাছে। আমি মার খেয়েছি, তাতে কোনো আপত্তি নেই যদি তুমি পাশে থাকো। আমি সত্যি তোমাকে বেশি ভালোবাসি তানহা। পরিস্থিতি এমনই ভালো ছিল না। তারপর আয়মানের কথা শুনে তানহার রাগ উঠে যায়। আপনার ভালোবাসা নিয়ে আপনিই থাকুন, আপনার জন্য সবটা হয়েছে। আপনি বলেছেন আপনি মার খেয়েছেন, এটা কিছু না। এসব তো আপনার জন্য হয়েছে। আপনার জন্য আমি চরিত্রহীন অপবাদ শুনেছি। কে বলেছিল আপনাকে কলেজে আসতে? আপনার জন্য আমাকে কতটা অপমানিত হয়ে হয়েছে সেটা আপনার ধারণাই নেই। আপনাকে আমি ভালোবাসবো তো দূর, আপনার জন্য শুধু ঘৃণাই অবশিষ্ট আছে বুঝলেন। ঘৃণা করি আমি আপনাকে। শেষ কথা হয় আয়মানের সঙ্গে তানহার। নিজের প্রিয়সীর মুখ থেকে ভালোবাসি শোনার বদলে ঘৃণা করে এই শব্দটা যেন ঠিক কতটা কষ্টে ছিল সেটা আয়মান সেদিন বেশ ভালো করে উপলব্ধি করেছে। তানহা বোঝেনি আয়মানের কষ্ট, আর না আয়মান দেখেছিল সেদিন তানহার অপমান। দুজনের দিক থেকেই অভিমানের এক পাহাড় তৈরি হয়। আয়মান তানহাকে ভোলার জন্য বিদেশে পাড়ি জমায়। রাসেল মানে আইমানের চাচাতো ভাইকে সবটা আড়াল রাখতে বলে। বিদেশের শক্ত মাটিতে নিজেকে শক্ত করে গড়ে তোলে আইমান। পরিবারের সঙ্গেও ভালো করে কথা বলতো না। 2-3 মাস পর পর একবার করে কথা বলতো। আইমানের বাবা মা ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় শেষ ছিল না। হঠাৎ করে পরিবর্তন ছেলের ভিতর, সেটা বাবা মা মেনে নিতে পারেনি। কিন্তু কিছু করার ছিল না। আইমান নিজেকে পুরো গুটিয়ে নিয়েছিল। সেদিনের পরে তানহার বাবা মা তানহাকে কয়েক মাসের জন্য বেড়াতে পাঠিয়ে দেয়। তারপর পুরো 1 বছর পর তানহা আবারও নতুন কলেজে ভর্তি হয়, নতুন উদ্যমে পড়াশোনা করার জন্য। সবটা ঠিকই ছিল, পড়াশোনার মাঝখানে নির্জনের সম্বন্ধ আসে তানহার জন্য, যা তানহার পরিবার ফেরাতে পারেনি। বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু ভাগ্যের ফেরে বিয়েটা হলো না। একমাত্র ছোট ভাইয়ের বিয়েতে আসার করুণ অনুরোধ আটকাতে পারেনি আইমান। পরিবারের কথা ভেবে নির্জনের বিয়েতে অ্যাটেন্ড করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কে জানতো সেই অতীত আবারও তার বর্তমানে এসে পড়বে। অতীতের কথা ভেবে ভেতর থেকে এক তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আয়মানের। মাথা থেকে অতীতের চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। যতই বাদ দিতে চেষ্টা করুক, কিন্তু আদৌ কি কোনো ঘটনা একেবারে আমাদের জীবন থেকে বাদ দেওয়া যায়? হয়তোবা একেবারের জন্য না। অতীতের ছাপ ভবিষ্যতেও পড়ে। যেমনটা তাদের সম্পর্কটা এখনও সহজ হয়নি, সেই তিক্ত অতীতের জন্য সময়ের স্রোত বহমান, কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেছে। আমি এখন আইমানদের বাড়িতে আছি। আইমান আর আমার সম্পর্কটা আগে থেকে একটু উন্নতি হয়েছে। উনি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ওনার অফিসের জন্য বেরিয়ে যান, আর আমি সংসারের কাজকর্মে ব্যস্ত থাকি। আইমান অফিস থেকে ফিরলে কখনো কখনো একটু আধটু গল্প করি ওনার সঙ্গে। এভাবেই দিন আমাদের সম্পর্কটা আরও সহজ হয়ে যাচ্ছে। তানহা, একটু গিয়ে দেখো তো দরজা খুলে কে এসেছে। শাশুড়ি মেয়ের কথায় কল্পনার ছেদ ঘটিয়ে দরজা খুলতে গেলাম। দরজার ওপারেই আমার দেবর রাসেল দাঁড়িয়ে আছে। আমি যে ওকে ভেতরে আসতে বলবো, তখনই দেখতে পেলাম ওর পিছু পিছু একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাও বধূর বেশি ঘোমটা দিয়ে। আমি তৎক্ষণাৎ আমার শাশুড়ি মাকে ডাক দিলাম। আমার ডাক শুনে বাড়ির সবাই নিচে নেমে আসলো। সবাই রাসেলকে দেখে অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে গেছে। সবাই যতটা অবাক হয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ অবাক আমি হয়েছি। আসলে মূল ঘটনাটা হলো, রাসেল আর অন্য কাউকে নয়, আমারই বান্ধবী তামান্নাকে বিয়ে করে এনেছে। রাসেলের গায়ে বরের বেশ, আর তামান্না বধূ বেশে রাসেলের পিছনে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে দুজনে বিয়ে করে এসেছে। আমার চাচি শাশুড়ি রাসেলের কাছে গিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। গালে চড়ে সপাটে একটা চর মারলেন। চর খেয়ে রাসেল গালে হাত দিয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। তামান্নাও নিশ্চুপ। পুরো বাড়ি জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। তুই কি এই মেয়েটিকে বিয়ে করে এনেছিস? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আর সেজন্য ওকে বিয়ে করেছি আমি। তোর এই পাগলামো ভালোবাসা বড় হয়ে গেল এখন। কই, একটি বারও তো আমাদের কিছু বললি না। এত তাড়া কেন তোর বিয়ের জন্য? আমরা কি তোর বিয়ে দিতাম না? এবার রাসেল নিশ্চুপ। কোনো কথা নেই তার মুখে। মুখ খুলল তামান্না। রাসেলের পিছন থেকে এসে দাঁড়ালো। ওর কোনো দোষ নেই, যা করেছি আমিই করেছি। আসলে আমার বাবা নেই, আমার মাই আছে। তারপর আমরা খুব গরিব। এরকম পরিবারের নিশ্চয়ই আপনাদের মতন বড়লোক ছেলেকে বিয়ে করাতেন না। ওদিকে আমার মা আমার বিয়ের জন্য অহরহ সম্বন্ধ দেখছে, আর আমিও রাসেলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তাই বাধ্য হয়েই আমরা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিই, কাউকে না জানিয়ে। এতে পুরো দোষ আমারই, রাসেলের কোনো দোষ নেই। আমার চাচি শাশুড়ি মা কোনো কিছু বললেন না।
ছেলের দিকে এক পলক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উপরে চলে গেলেন। এতদিনে এই বাড়িতে থেকে বেশ বুঝেছি চাচি আম্মা বড্ড রাগী মানুষ। আর যখন রাগ ওঠে তিনি কাউকে বেশি কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকেন। প্রায় এরকমটা করতে দেখেছি ওনাকে। আজকে উনি তাই করলেন, রাসেলের উপর রাগ দেখিয়ে নিজের রুমে চলে গেলেন। ইতিমধ্যে চাচাও বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তিনি সবটা দেখে চাচিমার মতো রেগে গেলেন। এই যে মেয়েটাকে বিয়ে করলি, কোনো যোগ্যতা আছে তার? এইচএসসি তো ও তো পাশ করতে পারিসনি ঠিকমতো, দুবার ফেল করে তারপর টেনে টুনে পাশ করেছিস। তোকে ব্যবসার হাল ধরতে বললাম, আর তুই এই কাণ্ড করলি। তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। চাচি যেমন রাগ করে দরজা বন্ধ করে বসে আছেন ওপরে, ঠিক তেমনি ভাবে আমার চাচা শ্বশুর রাসেলের মুখের ওপর দরজা বন্ধ করে দিল, ওদের ঘরে আসতে না দিয়ে। আমরা সকলে এতক্ষণ ধরে সবটাই দেখছিলাম। এবার আমার শ্বশুরমশাই, যিনি এবারের কর্তা, তিনি বলে উঠল, অনেক হয়েছে তোর আর তোর বইয়ের কথা বলা। এবার আমি বলি সবাই শুনবে ব্যাস। এখন আর বলে কোনো লাভ নেই, বিয়ে তো বিয়ে। বিয়ে নিয়ে কোনো ছেলে খেলা নয়। আর সবচেয়ে বড় কথা, ওরা একে অপরকে ভালোবাসে, এটুকুই যথেষ্ট। আমার মনে হয় ওরা একসঙ্গে সংসার করলে সুখেই থাকবে। ওরা ওদের রুমে যাক। বৌমা, তুমি গিয়ে খাবারটুকু দিয়ে আসো, ওদের রুমে দুপুর হয়ে যাচ্ছে। সাদিকের দায়িত্ব সাদিকের বউকে বোঝাবার, যাতে রাসেলের বিয়েটা মেনে নেয়। ব্যাস। আমার শ্বশুরমশাই তার আদেশ শিরোধার্য করে চলে গেলেন উপরে। ওনার কথা শেষ না হতে রাসেল তামান্নাকে নিয়ে রুমে চলে গেল। আমিও গেলাম খাবার দিয়ে আসতে। রুমে গিয়ে দেখতে পেলাম রাসেল ওয়াশরুমে ঢুকেছে ফ্রেশ হবার জন্য। এই সুযোগে আমি তামান্নাকে চেপে ধরলাম। তুই রাসেলকে ভালোবাসতিস, অথচ এই কথাটা আমার থেকে লুকিয়ে গেলি কি করে? সবচেয়ে বড় কথা হলো তোরা বিয়ে করেও নিয়েছিস, কিন্তু আমাকে কিছু জানালি না। মানে কি এসবের? আমাকে ক্ষমা করে দে প্লিজ। তুই তো জানিসই আমার মতন মেয়েকে তোর এই পরিবার মেনে নিত না কিছুতেই, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। ক্ষমা করে দে তোকে, আমাদের সম্পর্কের কথা বলিনি বলে। রাসেলে আমাকে অদা করিয়েছিল, যাতে কাউকে কিছু না বলে। এবার বুঝলি? এবার অন্তত আমার উপর রাগ করেই থাকিস না প্লিজ। তামান্নার মুখ থেকে সব সত্যিটা শোনার পর সত্যি আর ওর উপর রাগ রইল না আমার। ওর সঙ্গে কিছুটা গল্প করলাম, যতক্ষণ না পর্যন্ত রাসেল বেরোচ্ছিল। নে, এবার খেয়ে নে, আমি যাচ্ছি, কেমন? কোনো কিছু দরকার পড়লে আমাকে বলিস। আমি থাকতে তোর আর কোনো অসুবিধা হবে না। তানহা চলে যেতে তামান্না ঘরে দরজা আটকে দিল। আমি থাকতেই তুই কোনো দিন সুখী হবি, এটা সম্ভব? উহু, একদমই না। সেই জন্যই তো আমি চলে এসেছি। তামান্না নিজের আপন মনে হাসতে লাগলো। রাসেলকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবে বসে রইল আগে নাই। আজকে আয়মানের পছন্দ অনুযায়ী সাদা রঙের শাড়ি পরেছি, মাথায় সাদা ফুলের মালা, চোখ ভর্তি কাজল, হাত ভর্তি চুড়ি, সব মিলে ওনার পছন্দ মতন সেজে ওনার অপেক্ষা করছি। উদ্দেশ্য হলো উনি আসলে ঘুরতে বেরোবো। কি ম্যাডাম, এত সেজেগুজে বসে আছো যে আজকে? ড্রেসিং টেবিলে বসেছিলাম, হঠাৎ আয়মানের গলা শুনে চমকে উঠলাম। ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আজকে কেন জানি লজ্জা করছে খুব করে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আজকে আমরা বাইরে যাব খেতে। আমার কথায় আয়মান মাথা দুলে ফ্রেশ হয়ে বেরোতেই আমরা দুজন বেরিয়ে পড়লাম রাতের শহরে। সর্বপ্রথম রাস্তার ধারে দাঁড়ালাম, কিছুক্ষণ ওনার হাত দুটি ধরে হাতে হাত রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর একটু ঘোরাঘুরি করে বসলাম এক জায়গায়। কি সুন্দর মুহূর্ত না এখন, শুধু তুমি আছো বলে। এমনই করে যদি প্রতি মুহূর্ত একসঙ্গে কাটে আমাদের, সবই ঠিকঠাক থাকবে যদি আপনি থাকেন সারা জীবন আমার সঙ্গে। তোমার সঙ্গে থাকবো বলেই তো এতকাল অপেক্ষা করেছি। আর সৃষ্টিকর্তা সেই তোমাকেই পাইয়ে দিল আমাকে। একবার হারিয়েছি আর দ্বিতীয়বার হারাতে দিব না। কালো অতীত একেবারের জন্য বিদায় হয়েছে আমাদের জীবন থেকে। এখন শুধু সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমি আর কিছু বললাম না আয়মানের কথার পৃষ্ঠে। মানুষটাকে একটু ভালোবাসা দিলেই যেন পৃথিবীর সমস্ত সুখ ওনার মুখে। তোমার হাতে এই ঘড়িটা, এটা তো আগে দেখিনি আপু, নতুন কিনলা বুঝি? মীরার আকস্মিক প্রশ্নে ভরকে ওঠে তামান্না। মনের মধ্যে সন্দেহের আলাপন জেগে ওঠে দৃঢ়ভাবে। মনের ভাবনা মনে রেখে অষ্টদয়ের হাসি রেখা ফুটিয়ে জবাব দিল, হ্যাঁ, এটা তো নতুনই, এই পরশুদিন মাত্র কিনলাম মীরা। কেন বলো তো? আসলে আপু, ঘড়িটা আমারও খুব পছন্দ হয়েছে, তাই আর কি। ও। তামান্না নিজের ঘরের দিকে অগ্রসর হতেই মীরা মনের আনন্দে নির্জনকে ডেকে নিয়ে ঘরে চলে যায়। অবশেষে সে যা ভেবেছে সেটাই তাহলে সঠিক। এখন তাহলে উপযুক্ত প্রমাণের অপেক্ষা। তাহলে বোঝা যাবে এটা কি তার নিছক মনের সন্দেহই বটে, নাকি যা ভাবছে তাই। মা, তুমি একদম চিন্তা করো না, আমি আমার উদ্দেশ্য সফল হব খুব তাড়াতাড়ি। যে উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এখানে এসেছি সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। কিন্তু তার আগে তুমি যা যা কাণ্ড করেছো, একবার তোমাকে দেখতে আসছি আমি।
তামান্নার রুম ক্রস করার সময় এই কথাগুলো শুনলাম একটু আগে। কই, এই যে 7 দিন আগে মাত্র ওদের বিয়ে হলো। তামান্না যখন এই বাড়িতে বিয়ে করে আসলো, ও তো বলেছিল ও নাকি রাসেলকে ভালোবেসে এই বাড়িতে এসেছে। তাহলে কোন উদ্দেশ্যের কথা বলছে ও? ভাবতেই অবাক লাগছে, নিজের বেস্ট ফ্রেন্ড হয়েও অন্য কোনো উদ্দেশ্য আছে, অথচ সেটা আমি কিনা জানি না। বলার হলে নিশ্চয়ই বলতো, কিন্তু ও যখন বলেনি তখন আমাকেই সবটা জেনে নিতে হবে দেখছি। হাই স্কুল লাইফ আর কলেজ অবধিও তামান্না আমার বেস্ট ফ্রেন্ড ছিল, অথচ ওর বাসায় কোনোদিন আমাকে নিয়ে যাওয়া তো দূর, কখনো ওর মায়ের চেহারাটাও আমাকে দেখতে দেয়নি। ও এখানে বাসা ভাড়া নিয়ে থাকতো, বলতো ওর মা গ্রামে একলা থাকে, কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছে না ওর মা গ্রামে একা থাকে। অথচ এক্ষুনি ফোনে ওর মাকে বলল আসছি, তার মানে ও আগে মিথ্যা বলেছে আমায়। শুধু তাই নয়, ওর এই বাড়িতে আসার একটা উদ্দেশ্য আছে, যেটা কিনা আমরা কেউই জানি না। সত্যিটা জানার জন্য তামান্নার পিছু নিলাম। তামান্না বড় রাস্তার মোড় ছেড়ে সামনে একটু এগিয়ে গেল, সেখান থেকে অটোয় উঠল। আমি ওর পিছু পিছু গেলাম। তারপর কিছু দূর এগোতে একটা বস্তির ভেতর ঢুকলো তামান্না। আমিও পিছু পিছু গেলাম। বস্তির ভেতর ঢুকলেও বস্তির ঘরগুলো থেকে 5 মিনিট দূরত্বে একটা ভাঙাচোরা ঘর আছে, সেখানে গিয়ে ঢুকলো তামান্না। আমিও মনের কৌতূহল মেটাতে সেই ভাঙাচোরা ঘরটার কাছে গিয়ে দাঁড়ালাম। একটা ছোট্ট জানলা আছে, সেইখানটায় গিয়ে দাঁড়ালাম ওদের কথা শোনার জন্য। তার মানে তুমি মিথ্যে বলে আমাকে এনেছো এখানে? মা, তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসি আমি, আর তুমি সেটার সুযোগ নিয়ে মিথ্যা বলে এখানে কেন আনলে বলো তো? দেখ তামান্না, মা আমার বোঝার চেষ্টা কর, তুই যা করছিস তা অন্যায়। যা হবার তো হয়ে গেছে, তাই না বল? এখন আর এসব বলে কি কোনো লাভ হবে আদৌ? এই যে বরং তুই মন দিয়ে সংসার কর, এতে আমি খুশি। তুমি খুশি? হ্যাঁ। আমি কি কিছুই বুঝি না মা? ঠিক কতটা খুশি হয়ে তুমি আমাকে মানুষ করেছো। আর কি বললে, যা হয়েছে তা হয়েছে, ভুলে যাব? কখনোই না। এবার তামান্নার মা আর কিছু বললেন না, চুপ করে রইলেন। আমি এখনো ওদের কথা শুনে যাচ্ছি। এই মধ্যবয়স্ক মহিলাটি তামান্নার মা তাহলে? যেটা সন্দেহ করে এসেছি সেটাই ঠিক। মানে তামান্না আমাকে মিথ্যে বলেছিল ওর মা গ্রামে থাকে। জানি না আর কত কি শুনতে পাবো। ভাগ্যে সেখানে এসেছিলাম তামান্নার পিছু পিছু। দেখি আরও কি বলে। তুই নিজের সুখের সংসারটা নষ্ট করে দিবি তুই? রাসেল তো ভালো ছেলে, ও যদি জানে এসব তাহলে কি হবে ভেবে দেখছিস একবারও? তামান্নার মায়ের কথায় চমকে গেলাম। মানে এসবের ভেতরে রাসেলও জড়িয়ে আছে? নিশ্চয়ই কোনো বড়সড় প্ল্যান লুকিয়ে আছে। তামান্নাকে এমনি এমনি বললেও ও মিথ্যা বলবে, তাই প্রমাণ হিসেবে ভিডিও করে নিই। সংসার তো দূর, ভালোবাসা? কিসের ভালোবাসা? হ্যাঁ মা, রাসেল শুধুমাত্র আমার খেলার একটি গতিমাত্র, বুঝেছ? ওকে না আমি কোনোদিনই ভালোবেসেছি, আর না ভালোবাসবো। আমার শুধু উদ্দেশ্য একটাই, যারা তোমাকে আমাকে এই করুণ অবস্থা করেছে তাদের সুখ নষ্ট করা। আর দেখো, অলরেডি আমি সেখানে কতটা এগিয়ে গিয়েছি। পৌঁছে গেছি মঞ্জিল ভিলায়, যেখানে মিজান সাহেবের 2 মেয়ে মীরা আর তানহা আছে। ছেড়ে দে ওদের, আর কত নিচে নামবি? কম ক্ষতি তো করিসনি ওদের 2 বোনের বল। তানহার কলেজে যে বদনাম করেছিস, মীরার ওপর যে মিথ্যে তকমা লাগিয়েছিস, এটাই যথেষ্ট। আর কিছু করতে হবে না তোকে। আর যে তোকে দূরে ঠেলে দিয়েছে, অস্বীকার করেছে, তার জন্য কিছু করিস না আর। এতক্ষণ ধরে সবটা চুপচাপ সহ্য করে শুনলেও এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার। তামান্নার মায়ের কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে তামান্নাই সব কিছু করেছে। যাকে নিজের বোন ভেবেছি, যার সঙ্গে এত বছর রয়েছে ছায়ার মতন, আর সে কিনা আমার এত বড় ক্ষতি করলো। মানতে পারছে না এইসব কিছুর মূলে তামান্না রয়েছে। কিন্তু মাথায় প্রশ্ন একটাই, ও কেন এরকম করলো? এই যে এতগুলো বছর আমরা যে কষ্টে রয়েছি, সেগুলো কি কিছু দাম নেই মা? বড় হবার আগ পর্যন্ত কত মানুষের কত কটু কথা শুনেছি, সেটা কেবলমাত্র ওই তানহা আর তানহার বাবার জন্য। এগুলো কি এত সহজে ভুলে যাব? কখনোই না। যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, যে মানুষটা আমার বাবা, তাকে একবারও পর্যন্ত বাবা বলে ডাকতে পারিনি। বাবার ভালোবাসা কি তা অবধি এখনও বুঝতে পারিনি। সেই মানুষগুলোকে ছেড়ে দিব এত সহজে? না। উনি ওনার পরিবারের জন্য এত কিছু করেছে তো ঠিক আছে, সেই পরিবারকে সুখে থাকতে দিব না আমি। তারপর দেখো কি হয়। মনে হচ্ছে এক্ষুনি গিয়ে তামান্নাকে ঝরে জিজ্ঞেস করি সবটা। কিন্তু ওর মনে নিশ্চয়ই কোনো ফন্দি আছে, যার জন্য ও এত কিছু করেছে। ভরসা হচ্ছে না ওর ওপর। আমি এখানে থাকলে নির্ঘাত আমার ক্ষতি করবে। এতটা ঝুঁকি নিয়ে এখানে থাকাটা নিরাপদ বোধ করলাম না একা একা। আইমান কোনো প্রশ্ন করবেন না। আপনি এক্ষুনি বড় রাস্তা ছেড়ে যে বস্তিটা আছে, সেখানে একটা ভাঙা বাড়ি আছে। কোনো কথা না বলে যত দ্রুত সম্ভব চলে আসুন। তানহার এরকম ফোন কলে আয়মান স্থির থাকতে পারল না। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল অফিস থেকে। মনের ভেতর একটাই প্রশ্ন, কি এমন ঘটনার সম্মুখীন হলো তানহা? বারবার বলছি যা হয়েছে ভুলে মন দিয়ে সংসার কর। যে মানুষটা আমাদের খোঁজও নেয়নি, তার জন্য এত কিছু করে লাভ নেই। কি দিয়েছেন ওই মানুষটা আমাকে? বাবার আদর তো দূরে থাক, পিতৃ পরিচয়টুকুও দেননি।
উনি ওনার 2 মেয়ে তানহা আর মীরাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন। ওনার নাকি 2টো সন্তান। এদিকে আমি যে ওনার আরও একটি সন্তান হই, এটা তো উনি মানেনি না। ওনার মান সম্মান নষ্ট হয়ে যাবে সমাজে তোমার কথা জানলে। সেই জন্যই তোমাকে স্বীকৃতি দেয়নি কখনো। কত অপমান, অবহেলা সহ্য করে আমাকে বড় করেছো তুমি। এই সবটা ভুলে যেতাম এত সহজে মা? এটা সম্ভব নয়। আমাদের কী দোষ বলো? উনি সর্বদা তোমাকে বলে এসেছেন ওনার 2টো মেয়ে। তাদের নিয়ে সুখে থাকতে চাইতো। যে বাবা আমাকে সুখে থাকতে দেয়নি, আমাকে পরিচয় দেয়নি নিজের সন্তানের কারণে, সেই সন্তানকে আমি কি করে এত সহজে সুখে থাকতে দিব মা? এটা কখনোই হতে পারে না। তাই জানো তো, সেই কলেজের রাসেলকে দিয়ে সেদিন আইমানকে আমি ডাকাই। আর তানহা যে ওয়াশরুমে যেতে চাইছিল, ওখানে লোক আমি ঠিক করাই যাতে ও আইমানের সঙ্গে সেই রুমে ধরা পড়ে। আর সর্বশেষে আমি সিট কিনে এঁটে দিই। সারা কলেজ মহল্লায় সবখানে তানহার নামে ছিছি পড়ে। কিন্তু ওই মিজান সাহেব উনি তো মহান। তানহা তো ওনার সেই সন্তান যার জন্য উনি আমাদের ছেড়ে দিয়েছে। তাই সেই মহত্ব প্রমাণ করতে সে তানহাকে অন্যত্র পাঠিয়ে দেয়। এতে তোর শান্তি হয়নি? আর কি কি করেছিস তুই? এসব কিছু আমাকে কেন বলিসনি আগে? শোনো, ভেবেছিলাম এইটুকুতেই হবে, কিন্তু তা না। মিজান সাহেব তার বড় মেয়ের বিয়ে ঠিক করলো ধুমধাম করে। আর আমি থাকতে সেটা কি করে হতে দিতাম মা? সেই জন্য তো মীরা যখন জেনেছিল নির্জনের সঙ্গে তানহার বিয়ে হবে, আর সে নির্জনকে ভালোবাসে, যখন এটা বলতে গিয়েছিল আমি ওকে আটকে দিই ওর বোনের ভয় দেখিয়ে। কারণ আমি চাইছিলাম বিয়েতে বড়সড় একটা ধামাকা হোক। আর আমার প্ল্যান মতন আমি সবটা করি। বিয়ের দিন মীরাকে দিয়ে মিথ্যার নাটক করাই জানো। ও প্রথমে রাজি হচ্ছিল না। যখন তানহার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করালাম, তখন শ্বশুর করে আমার কথা মেনে নিল। মনে করেছিলাম মীরার সঙ্গে বিয়েটা ঠিক হোক, কিংবা তানহার সঙ্গে বিয়েটা ভাঙুক। এই সমাজে যে একটা বিয়ে ভেঙে যাওয়া মেয়ের কী করুণ পরিস্থিতি হয়, সেটা তো সবারই জানা। আর সেই করুণ পরিস্থিতিতেই ফেলতে চেয়েছিলাম ওই মিজান সাহেবকে যাতে বুঝতে পারে। কিন্তু এবারও অসফল হলাম ওই আনোয়ার সাহেবের জন্য। উনি ধেই ধেই করে ওনার বড় ছেলের বৌমা করে নিলেন তানহাকে। এত কিছু করেও যেন কিচ্ছু হচ্ছিল না মা। কিন্তু ভাগ্যবোধ হয় আমার সহায় ছিল কিছুটা। সেই জন্যই তাহনার আয়মানকে এক করেছে। জানো, ওরা এখনও নিজেদের মেনে নেয়নি। সে অতীতের জন্য এটা আমি বুঝেছি। আর এইবার আমার সর্বশেষ পরিকল্পনা মতন আমি রাসেলকে বিয়ে করে ওই বাড়িতে ঢুকে পড়ি। মানে, তুই রাসেলকে ভালোবাসিস না? ভালোবাসা? হ্যাঁ, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি। জানো তো, এত কিছু করেও যখন কোনো কাজ হলো না, তখন আজকেই শেষ কাজটা করে দিয়ে এসেছি। ওই তানহার খাবারে বিষ মিশিয়ে এসেছি। মিজান সাহেব তার সন্তানকে হারালে বুঝবে কেমন লাগে। তামান্নার কথা শেষ না হতেই সপাটে 2টো চড় পড়ল ওর গালে। আর কেউ নয়, এটা মেরেছে ওর মা। তামান্না অবাক হয়ে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। যে মা কখনো ওকে বকা পর্যন্ত দেয়নি, সে আজ ওকে চড় মারছে। এই দিনটা দেখার জন্য কি সমাজের এত মানুষের এত কথা শুনে তোকে বড় করেছি? সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তুই শেষমেশ বিষ। এটা কি করে করতে পারলি? যা, ওই বাড়িতে যা, এক্ষুনি গিয়ে বিষ ফেলে দিয়ে আয়। সে তুমি যাই বলো না কেন, যা হবার তো তা তো হবে। এবার আমি আর হারবো না। ওই মিজান সাহেবকে বুঝতে হবে যে সন্তান সন্তান করে উনি আমাকে অস্বীকার করেছেন। সেই সন্তান না থাকলে কেমন লাগে। তামান্না ওর মাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। তামান্নাকে দেখে আমি সরে গেলাম। তামান্না চলে গেল। আমি এখনও ঘোর কাটিয়ে উঠতে পারছি না। কলেজে আমার বদনাম, বিয়ে ভাঙা, এমনকি বিষ মেশানোর মতন কাজও করতে পারলো তামান্না, যে কিনা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বোনের মতন ছিল। সেই পিঠে ছুরি বসালো। কিন্তু ওর তো পুরো দোষ নয়। এর জন্য তো আমার বাবা দায়ী। তামান্না ওনার মেয়ে, আমার সৎ বোন। ওকে পরিচয় দেয়নি আমার বাবা, তাও আমার জন্য। এতগুলো ধাক্কা পরপর নিতে পারছে না তানহা। মাটিতে ধপ করে বসে রইল, নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে, যেন কোনো কিছু বলার শক্তি তার মধ্যে আর অবশিষ্ট নেই। সকল শক্তি হারিয়ে সে খোলা মাঠে বসে কেঁদে চলেছে এক নাগারে। কিছুক্ষণের ভেতরে সে জায়গায় আয়মান এসে উপস্থিত হয়। এখন ওভাবে আয়মানকে এভাবে বলার কারণ, আবার এখন তানহাকে এভাবে কাঁদতে দেখে ভরকে যায়। তুমি কাঁদছো কেন? কি হয়েছে? খুলে বলো আমাকে। তানহার কান্নার বেগ যেন আয়মানকে দেখে বৃদ্ধি পেল। সে ক্রমশ কেঁদেই যাচ্ছে। একসময় আয়মানের কথা মতন ফোন থেকে ভিডিওটি বের করে আয়মানের সামনে তুলে ধরল। ভিডিওটি দেখা শেষ করে আয়মান তানহাকে নিয়ে বাড়িতে গেল। পথে মধ্যে তানহার মা বাবাকেও আসতে বলল। বাড়িতে রাসেল সহ সবাইকে থাকতে বলল। কিছুক্ষণের ভেতর আয়মান তানহাকে নিয়ে বাড়ির ভেতর পৌঁছালো। সবাই আয়মানের কথা মতন ড্রয়িং রুমে বসে আছে। ইতিমধ্যেই সেখানে তানহার বাবা মাও আছেন, এমনকি তামান্নাও আছে। কী রে, সবাইকে এভাবে ডাকলি কেন তুই? কিছু দেখাবার আছে সবাইকে। এই বলে আয়মান তামান্নার মাকে গাড়ি থেকে বাড়ির ভেতরে আনলেন। তামান্নার মাকে দেখে মিজান সাহেব উঠে দাঁড়ালেন। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি তামান্নার মাকে দেখে ঠিক কতটা ভয় পেয়েছে।
কি হলো বাবা? ওনাকে চেনা লাগছে আপনার, তাই তো? আয়মানের প্রশ্নোত্তর মিজান সাহেব কিছু বললেন না। তরতর করে ঘেমে যাচ্ছেন উনি। মনে ভয় ঢুকে গেছে তামান্নার মাকে দেখে। তাহলে কি আজকে সে সত্যিটা এসে পড়লো সবার সামনে? সকলের সুবিধার্থে আমি বলবো না উনি কে, তবে ভিডিওটা দেখো, সবাই বুঝতে পারবে। ভিডিও চালানো হলো, সকলে দেখতে লাগলো ভিডিওটা। ইতিমধ্যেই আয়মানের কথা মতন পুলিশ এসে উপস্থিত হয়েছে বাড়ির ভিতর। সবাই ভিডিও দেখছে, সবার মুখেই অবাকের ছাপ লক্ষণীয়। তবে সবচেয়ে অবাক বোধ হয় মীরা, তানহার মাই হয়েছেন। লজ্জায় ভয়ে সব মিলিয়ে মিজান সাহেব ঠায় দাঁড়িয়ে আছে। অবশেষে ভিডিও শেষ হলো। আয়মানের পরিবার নীরব দর্শক, কারণ ঘটনাটা মিজান সাহেবের। কিন্তু তানহার মা চুপ করে রইলেন না। তিনি মিজান সাহেবের গালে সপাটে দুটো চর বসিয়ে দিলেন। মীরাও যেন এখনও হতভম্ব হয়ে আছে। তার বাবা এরকম একটা কাজ করবে, সেটা মীরার কল্পনাতীত ছিল না। তানহা এখনও সমান তালে কেঁদে যাচ্ছে। এত বড় একটা অন্যায় করেছো তুমি ওই মহিলার তামান্নার সঙ্গে, তাও বুক ফুলিয়ে এতদিন চলে এসেছো। মনের মধ্যে কোনো অনুশোচনা নেই তোমার? কি করে করতে পারলে এরকমটা? আমার মেয়েদের কথা একবারও ভাবলে না? তোমার জন্য এত কিছু হয়েছে, কেন করলে এরকমটা বলো? বাবা, এই বাবা ডাকটা বলার জন্যই তামান্না এত কিছু করেছে। আমাকে জিজ্ঞেস করলে আমি সবসময় বলতাম আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাবাকে। আর আজকে সেই বাবা এরকম একটা জঘন্য কাজ করবে, সেটা ভাবতেও কষ্ট হচ্ছে, জানো তো। শত যাই হোক, তুমি তো বাবা, তাই তোমাকে বেশি কিছু বলবো না। কিন্তু আমার মুখ থেকে তোমার জন্য বাবা ডাক আসবে কি না সেটা বলতে পারছি না। বোধহয় বাবা ডাকটা তুমি আর শুনতে পারবে না। শুধু তুই কেন আপু, এই লোকটা আমার মুখ থেকে ওনার জন্য বাবা ডাক কোনোদিনও শুনতে পাবে না। আমি ভুলে যাব এই লোকটা আমার বাবা, যিনি এত বড় একটা অন্যায় কাজ করেও আমাদের বাবা। সেরকম বাবাকে বাবা বলার কোনো প্রয়োজন নেই। আজকে ওনার জন্য তামান্না এতটা করেছে, আমাকে দিয়ে কুৎসিত কাজ করিয়েছে, কিন্তু কেন? এই লোকটার জন্য করেছে। এই লোকটাকে আর বাবা আমি মরে গেলেও করব না। নিজের মেয়ে স্ত্রীর মুখ থেকে এসব শুনে নীরবে অশ্রু বিসর্জন করছে মাথা নিচু করে। কিন্তু সত্যি তো সবসময় টিকতে হয়। এতক্ষণ চুপ ছিলেন তামান্না বেগম। এবার তিনিও মুখ খুললেন। আপনি আমার সন্তানের জন্য আমার সন্তানকে পরিচয় দেননি, যে কিনা আপনারই সন্তান ছিল। গরিব ঘরের মেয়ে ছিলাম, আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করলেন, তাও সেটা ছিল মিথ্যা বিয়ে। যদিও বা পরে সবটা জানি, কিন্তু তখন আপনি আপনার বউ বাচ্চার অজুহাত দিয়ে চলে গেছেন। আমিও মেনে নিয়েছি আমার এই নিষ্ঠুর নিয়তি। কিন্তু আমার কি দোষ ছিল বলতে পারেন? সে কেন বাবা ডাকতে পারল না? বাবার ভালোবাসা তো দূর, বাবার পরিচয়টুকুও পেল না। দেখছেন যা করছেন, তা ফিরে পেয়েছেন। এখন আপনার সন্তানেরাও আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওদের দৃষ্টি শুধু ঘৃণা, তাও আপনার জন্য। আমার মেয়ে ভুল করেছে, কিন্তু তাও আপনার জন্যই। বাবা, কখনো আপনাকে বাবা বলে ডাকতে পারিনি। ছোটবেলায় যখন দেখতাম সব বন্ধুদের বাবা এসে স্কুলে দিয়ে যায়, তখন আমি ভাবতাম আমার বাবা কই। যখন বাবারা মেয়েদের নিয়ে ঘুরতে যেত, আমি ভাবতাম আমার বাবা কই। যখন একসঙ্গে খেলাধুলা করতো, তখন আমি ভাবতাম আমার বাবা কই। এরকম অনেক দেখেছি আর অনেক ভেবেছি নিজের মনে মনে আমার বাবা কই। তখনও কিছু বুঝিনি জানেন। কিন্তু যখন বড় হয়েছি, একটু মায়ের কাছ থেকে সবটা জেনেছি, তখন থেকেই আপনারা আপনার সন্তানের জন্য মনে তীব্র ঘৃণা জন্মায়। কতভাবে যে ওদের ক্ষতি করার চেষ্টা করেছি, আমার মনে শুধু একটাই কথা বাস্তব। তানহার মীরার জন্য আপনি আমাকে সন্তানের পরিচয় দেননি। এখন বুঝতে পারছি দোষ আমারই ছিল বাবা, সে তো আমার নয়। অযথায় মরীচিকার পেছনে ছুটেছি, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। পারলে ক্ষমা করে দিবেন, নতুবা মনে মনে অভিশাপ দিয়ে যাবেন। আমাকে অ্যারেস্ট করুন। ভিডিও তো দেখলেন আমি বিষ মিশিয়েছি, এত কিছু করেছি। আমার বাকি জীবনটা ওই অন্ধকারে কাটুক, সবটা মানলাম। কিন্তু আমার দোষ কি তামান্না? তোমাকে ভালোবেসেছি তাই আমাকে তুমি তোমার কাজে ব্যবহার করে আসলে। এরকমটা না করলেও পারতে। ভালোবাসা ভালো, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা ঠিক নয়। তোমার জন্য সেই ভুল মানুষটা আমি ছিলাম। এবার সঠিক মানুষকে খুঁজে নাও। আমিও যাচ্ছি আমার পথে। দাঁড়াও, আমার জন্য এত কিছু হয়েছে না, এর খেসারত আমি দিব। শুধু তামান্না একটিবার আমাকে বাবা বলে ডাকবে। তামান্না কোনো কিছু না ভেবে মিজান সাহেবকে জড়িয়ে ধরলেন বাবা বলে, যেন বহু বছরের তৃষ্ণা মিটল তার বাবাকে পেয়ে। মিজান সাহেব তামান্নাকে জড়িয়ে ধরলেন। এ তো ওনারই সন্তান, পালে ক্ষমা করে দিস আমাকে। তোদের বাবা হবার যোগ্য আমি ছিলাম না, আমার জন্য এত কষ্ট সহ্য করতে হয়েছে তোদের। তবে এখন আমি মুক্তি দিয়ে দেবো তোদের। মিজান সাহেব সিঁড়ি বেয়ে উপরে ছাদে উঠে গেলেন। বাড়ি শুদ্ধ সবাই ওনার পিছু পিছু গেলেন। উনি ছাদে উঠে আগে দরজা আটকে দিলেন। সবাই চেঁচামেচি করছে, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেল। মিজান সাহেব ছাদ থেকে লাফ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করলেন। সবাই দৌড়ে নিচে যায়, অ্যাম্বুলেন্সে কল করে, কারণ তখনও মিজান সাহেব বেঁচে ছিলেন। তানহা, তামান্না, মীরা সবাই হাউমাউ করে কাছে।
মেজর সাহেব আধ ভাঙা গলায় কথা বলেন। তামান্না তো বাবা বলে ডাকলো, এবার আমার বাকি দুটো মেয়ে যদি একবার আমাকে বাবা বলে ডাকতো, শেষবারের জন্য, তাহলে হয়তো শান্তি পেতাম। পারলে ক্ষমা করে দিস, তোদের চোখে ঘৃণা দেখে বাঁচতে পারবো না আমি। তোর মাকেও বলে দিস যাতে ক্ষমা করে, আমার পাপের শাস্তি আমি পেয়েছি। তানহা, মীরা বাবা বলে চিৎকার করে উঠল। ততক্ষণে মিজান সাহেব দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। তানহার মা চুপটি করে আছে, কোনো কথা নেই। তামান্নার মা নীরব দর্শক। তবে তামান্নার চোখে অশ্রু জলজল করছে। শেষবেলায় তোর লোকটা তাকে মেয়ে বলেছে, পেরেছে বাবা ডাকতে। পুরো পরিবেশ নিস্তব্ধতায় গ্রাস করেছে। এভাবে কাঁদতে কাঁদতে তানহা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে দেখে মিজান সাহেবের দাফন কার্য সম্পন্ন হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে। শোকে স্তব্ধ আছে এখনো পুরো মানুষজন। ওদিকে দাফনের জন্য তামান্নাকে পুলিশ নিয়ে যায়নি, তবে এখন নিতে এসেছে। তামান্না অশ্রুজল চোখে তানহার পাশে গিয়ে দাঁড়ালো। আমি দেখেছিলাম তখন ওকে। আমি জানতাম তুই ভিডিও করছিস, তা তো মাকে বলার আগেই সবটা খুলে বলি, যাতে আমার অন্যায়ের শাস্তি আমি পাই। আর চোখে তোকে যখন দেখেছি মাটিতে বসে কাঁদতে, তখন কেন জানি আমার খুব কষ্ট হচ্ছিল জানিস। মনে হচ্ছিল বারবার, এই তুই তো আমাকে কম সাহায্য করিসনি। আজকে একটা মানুষের জন্য আমি তোর পিছু লেগেছি, অনুশোচনায় ভুগতে থাকি। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে আমি যা করেছি তার ফল ভোগ করব আমি। তাই সবটা খুলে বলতে থাকি যাতে তুই নিজের হাতে আমাকে আমার করা অন্যায়ের জন্য শাস্তি দিস। আমার হলো ঠিক তাই, তুই নিজের হাতে আমাকে শাস্তি দিলি। এবার আমি চলে যাচ্ছি শান্তি মতন। শুধু বলবো, তোদের এই বড় বাড়িটুকিতে আমার মাকে একটুখানি আশ্রয় দিস। আর না পারলে আমাকে ক্ষমা করে দিস। আগেও তুমি ভুল করেছ, এখনও তুমি ভুল করছো। পুলিশ তানহা নয়, আমি ডেকেছি। যাই হোক, কম কষ্ট পাইনি তোমার জন্য আমরা দুজনে। ভালোবাসতাম তবুও ঘৃণা দেখেছি তানহার চোখে, শুধু তোমার জন্য। তাই তোমাকে ক্ষমা করবার মতন মহৎ গুণ আমার নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, সেটা অতীতে, তবে এখন আর নেই। যা করেছিস আমার সঙ্গে সেটা কখনোই ভুলতে পারবো না, সে যতই আমার বাবা দায়ী থাকুক না কেন। তবে যদি শুধরোতে পারিস তবে আসিস, মেনে নেব বোন হিসেবে। তামান্না চলে যায়, তামান্নার মাও চলে যায়। তানহার মীরা ওদের মাকে নিজের কাছে রেখে দেয়। স্বামীর কর্মকাণ্ড আর অকস্মাতায় মৃত্যু যেন ওনাকে পাথর করে দিয়েছে। দেখতে দেখতে বেশ কদিন পার হয়ে গেছে। এখনও মিজান সাহেবের শোক থাকলেও সবাই চেষ্টা করছে নিজেকে ওখান থেকে সরিয়ে আনার। তানহার মাও স্বাভাবিক হয়েছে একটু একটু। সে এখন তানহার চাচাদের সঙ্গে থাকে। তামান্নার মাও সেই বস্তিতেই থাকে, শুধু খরচাটুকু আয়মান দিয়ে দেয়। মীরার নির্জন আগের মতোই আছে। রাসেল এখনও অপেক্ষা করে আছে কবে তামান্না সংশোধিত হয়ে ফিরবে, কারণ তার ভালোবাসে যে সত্যি, সে সত্যিই তামান্নাকে ভালোবাসে। আর তার জন্য অপেক্ষা যতদিন করতে হয় রাসেল করবে। সবশেষে সবাই এগিয়ে গেছে, শুধু থম মেরে গেছে তানহার আয়মানের জীবন। অফিস থেকে ফেরার পথে একটা লাল টুকটুকে শাড়ি নিয়েছে তানহার জন্য। উদ্দেশ্য সম্পর্কটা আরও একটু এগোবার। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে পুরো রুমে কোথাও তানহাকে খুঁজে পেল না আয়মান। শেষে বারান্দায় চোখ পড়তেই দেখা মিলল তানহার। এক পলকে বাইরের দিকে তাকিয়ে আছে। মিজান সাহেব যাবার পর থেকেই তানহা এরকম চুপচাপ। তামান্নার সত্যি মিজান সাহেবের মৃত্যু সব মিলিয়ে এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারেনি তানহা। আয়মান অতি যত্নে তানহার কাছে গেল। আজ ওইভাবে দাঁড়িয়ে থাকবে? কেন জানি মনে হচ্ছে, আমি যদি সবাইকে সত্যিটা না বলতাম তাহলে হয়তো তোমার বাবা ওরকম করতেন না। আপনার কোনো দোষ নেই, সত্যি লুকানো যায় না। তবে বাবা চলে গেছেন, এটা ওনার আর একটা চরম ভুল। নিজের জীবন থেকে, তামান্না থেকে, আমার থেকে, মীরার থেকে, মায়ের থেকে, সবার থেকে পালাতে উনি চলে গেছেন নিঃশব্দে। ভালো থাকুক উনি। বেশ, আমি ধরে নেব এতে আমি দায়ী নই। যদি তুমি আমার কথা শোনো। বেশ, বলুন তাহলে কি কথা। এই শাড়িটি পরে চলো, আবার আমরা রাতের শহরটাকে দেখতে বেরিয়ে পড়ি। চলুন তাহলে। তানহা রেডি হয়ে আসলো। বরাবরের মতন আয়মান তানহার রূপে মুগ্ধ হলো। বেরিয়ে পড়ল রাতের শহরে। হাত দুটি একসঙ্গে ধরে হেঁটে চলেছে অজানা রাস্তায়, যে রাস্তায় শুধু আয়মানই আছে। হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে রিকশায় চড়ে বসল। তানহা সযত্নে আয়মানের কাঁধে তার ক্লান্ত মাথা এগিয়ে দিল। আয়মানও তানহার হাত দুটি নিজের মধ্যে রেখে তানহার কপালদয়ে তার ওষ্ঠের শীতল পরশ দিল। ভালোবাসি তোমাকে তানহা। সেবারও উত্তর দাওনি, এবার বলো। ভালোবাসি আমিও আপনাকে। সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমার শুধু আপনাকেই লাগবে। আয়মানও মুচকি এসে তার প্রেয়সী যে একসময় অপ্রিয় প্রেয়সী ছিল, সেই প্রেয়সীকে নিজের কাছে টেনে নিল। রিকশা থেকে নেমে আবারও হাঁটা ধরল তাদের নিজ গন্তব্যস্থলে, হাত দুটি দুজনের একসঙ্গে রেখে। বাড়িতে গিয়ে ক্লান্ত শরীর দুটো বিছানায় এলিয়ে দিল। আয়মান আবারও তার প্রেয়সীকে তার নিজ বাহুডরে আবদ্ধ করে নিল। এর জন্য বহু প্রতীক্ষার ফল হিসেবে আজকে রাতটুকু এসেছে তাদের জীবনে। ভালো থাকুক সকল, ভালোবাসা। সমাপ্ত।